আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। আজকে আমাদের তোমাদের যে সাস্ট সেকেন্ড টাইম যে সাস্ট কোর্স, সেটার আজকে আমরা পড়বো যে কাজ শক্তি এমন ক্ষমতা। তো যারা যুক্ত আছো তারা তো আছোই, আর যারা যুক্ত নাই তারা পরে রেকর্ডেড দেখে নিবে, ঠিক আছে। আর একটা যে বিষয় তোমাদের বলি, তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে, তোমরা তো দেখছোই না কিভাবে ইয়ে করি। আমার নিজের পড়াশোনা থেকেও তোমাদের আমি একটু গাইড করার ট্রাই করি। তো তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা তার সাথে প্রিপারেশন নিতে যাচ্ছে, তাহলে তুমি তাদের তো মেনশন করতে পারো আর কি। ঠিক আছে, মেনশন করতে পারি। আহামরি যে খারাপ করাচ্ছি, তাই না, কেমন করাচ্ছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যতটুকু প্রয়োজন ততটুকুই। আয়রনি করে কোনো কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করি না যে অমুকটা পড়তেই হবে, অমুকটা না পড়লে তোমার চান্স হবে না। আমি যতটুকু মানে এনালাইসিস করে আমার কাছে মনে হয়েছে যে ফার্স্টের বিগত বছরের প্রশ্ন পেতাম, এবং ওই প্রশ্নগুলো স্লাইডের মধ্যে রাখা উচিত, বা ওই প্রশ্নটাই যদি তোমরা দেখো তাহলেই পারবা। সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করি বরাবর। তো তো আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কাজ শক্তি অ্যান্ড ক্ষমতা। সেটা হলো পদার্থ প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। অলরেডি আমরা কি কি শেষ করছি একটু যদি বলে দিই তোমাদের, যারা দেখবা আর কি দেখে নিও। ভেক্টর শেষ করছি আমরা, তারপরে আমরা নিউটনীয় বলবিদ্যা শেষ করছি। এই সবগুলা কিন্তু তোমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে। আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা শেষ করব। তারপরে গণিতে যদি আসি তাইলে আমরা ম্যাট্রিক্স নির্ণয় শেষ করব। আর যদি আমরা কেমিস্ট্রিতে আসি তাইলে আমরা গুণগত রসায়ন শেষ করে ফেলবো। ঠিক আছে, গুণগত রসায়ন। তার মানে কি আমাদের অলরেডি 5টা অধ্যায় শেষ। এবং এই 5টা অধ্যায়েরই কিন্তু সাস্ট প্লাস সাস্ট রিলেটেড প্রশ্নগুলো তোমাদের আমি কিন্তু দিয়ে দিছি। তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিছি। ইভেন তোমরা যে ডাউট গুলো দিছিলা সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ডাউট গুলো দিছিলা সেগুলো কিন্তু আমরা সলভ করে ফেলছি মোটামুটি। যেমন আজকেও তোমাদের কাজ শক্তি ক্ষমতা তোমাদের যে প্রবলেম, প্লাস আমার যে প্রবলেম গুলো মনে হয়েছে সাস্টেন রিলেটেড বা সাস্টেন প্রিভিয়াস প্রবলেম, সবগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো চলো, আমরা প্রথমেই টপিকস অ্যানালাইসিস প্লাস প্রবলেম দুইটাই একসাথেই আমি কভার করার ট্রাই করি। যে এইগুলা রাখি কারণ কি, অনেকেই আছে যে অনেক জিনিস পড়ার জিনিস মিস্টেক করে, যাতে মিস্টেক গুলো না হয় আর কি। তো প্রথমটাই হইলো যে কৃতকাজ নির্ণয় সংক্রান্ত। ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ধ্রুব বল দ্বারা কৃতকাজ। তো ধ্রুব বল দ্বারা কৃতকাজ আমরা জানি যে ধ্রুব বল দ্বারা কৃতকাজ আমরা লিখতে পারি কি, কাজ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান হইলো এফ ডট এস। অর্থাৎ কাজ আমরা জানি কি, বল এবং স্বরণের ডট গুণফল। ঠিক আছে, বল এবং স্বরণের ডট গুণফল। বা আমরা লিখতে পারি এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এটা আমরা কাজ সমান লিখতে পারি। তো ফাইন, এটা লিখতে পারি। এখন এফ এস কোস্টিটা লিখলাম। এখন এই থিটা কি রিপ্রেজেন্ট করে, থিটা রিপ্রেজেন্ট করে এফ এন্ড এস এর মধ্যবর্তী কোণ, এস এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী। ওকে, তাহলে এইটা হলো ধ্রুব বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ এফ এর মান যখন ফিক্সড থাকবে। এখন আসি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এই জিনিসটা কি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এই জিনিসটা ইম্পর্টেন্ট। ফার্স্টের প্রিভিয়াস প্রশ্নগুলোতে দেবো, বা টাচ যেমন জাস্ট বুটেক্স এইগুলো তো এই টপিক থেকে গুলা দেয়। তো পরিবর্তনশীল কৃতকাজ বল দ্বারা কৃতকাজ, দ্যাটস মিন এফ এর মান ফিক্সড না, বা অবস্থানটা ফিক্সড না, এই টাইপের জিনিসপত্র বোঝায়। সো এইটার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি তোমরা অবভিয়াসলি দেখছো, সেটা হলো ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এফ ডেল এক্স, এফ ডেল এক্স। আর এইখানে থাকে x1 আর এইখানে থাকে x2। এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ফর্মুলা। বুঝতে পারলাম, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ আমরা এই ফর্মুলায় ইউজ করতে পারি আর কি। এখন তাইলে এইভাবে গেল। এখন যদি আমি আসি গ্রাফিক্যালি, গ্রাফিক্যালি যদি আসি, তাইলে সেটা আমরা কিভাবে করতে পারি। তো গ্রাফিক্যালি ধরো, এইদিকে নিলাম আমি এক্স, এইদিকে নিলাম আমি এফ, গ্রাফ। তো ধরো এইখানে একটা এরিয়া আমি ড্র করলাম। এই যে এরিয়ার যে ক্ষেত্রফল, এটাকে ধরে নিলাম x1, এটাকে ধরে নিলাম x2। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই যে আমাদের যে ইয়ে করা ক্ষেত্রফলটা, বর্ডার করা ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই হবে এইখানে ওয়ার্ক, অর্থাৎ কাজ। ঠিক আছে। তো আমাদের গ্রাফিক্যালি এতটুকু না বুঝলেও হবে। জাস্ট পরিবর্তনশীল যখন দেখবা দেন স্মরণের অবস্থানগুলো চেঞ্জ করে দিছে,
প্লাস তোমাকে একটা ইকুয়েশন টাইপ দিচ্ছে, তখন কিন্তু আমরা এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে আমরা সলভ করতে পারি। আর যদি তোমাকে ডিরেক্ট বলে দেয় যে এফ এর মান ফিক্সড, এস এর মান ফিক্সড, দেন মধ্যবর্তী কোণ দিল তো দিল। আর এখানে আরেকটা কথা আছে, যদি দুইটা ভেক্টর ফর্মে দিয়ে দেয়, যদি দুইটা ভেক্টর ফর্মে দেওয়া দেয়, অর্থাৎ এফ এর মান ভেক্টর ফর্মে দেওয়া আছে এবং এস এর মানও ভেক্টর ফর্মে দেওয়া আছে, এইখানে যে মিস্টেকটা করি আমরা, এখানে যে মিস্টেকটা করি আমরা খুব সুন্দর করি করি কি জানো, ভুলটা করি, এফ এর মানটা বের করি আর এস এর মানটা বের করি, দেন দুইটা গুণ করি। এই দুইটা গুণ করলে কিন্তু ডাব্লিউ এর মান আসবে না। যদি দুইটা ভেক্টর ফর্মে দেওয়া থাকে তাহলে তাদেরকে ডট গুণন করে যে মানটা আসবে সেটাই হইলো কিন্তু ডাব্লিউ। এই বুঝদারি করে এফ এর মান এবং এস এর মান যদি আমরা বের করে দেন গুণ করি তাহলে কিন্তু আনসার ভুল। বুঝতে পারলাম? সো এই জিনিসটা একটু মাথায় রাখো। এরপরে আসি ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। এইগুলো সবকিছুই জানি আমরা। ধনাত্মক কাজ অর্থাৎ কি, তুমি যেদিকে ফোর্স দিছো বস্তুর সরণও যদি সেদিকেই ঘটে, তাইলে সেই কাজটাকে বলি আমরা কি, ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কি, আমি যেদিকে ফোর্স দিছি বস্তুর সরণ যদি তার বিপরীত দিকে ঘটে, তাইলে সেই কাজটাকে বলি আমরা কি, ঋণাত্মক কাজ। আচ্ছা, আর শূন্য কাজ কি, ধরো আমি ফোর্স দিলাম, বস্তুর সরণও ঘটলো, বাট কি, কোনো কাজ হইলো, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, বা কোনো একটা বস্তুর স্মরণ ঘটলো বা বল নাই, স্মরণ ঘটলো বাট বল নাই, কথাটার মানে দাঁড়াইছিল বস্তুটা সমবেগে করছে, সেই ক্ষেত্রে কিন্তু বল বা ত্বরণ শূন্য হয়, সেই ক্ষেত্রে কাজটা শূন্য। বা কোনো একটা বস্তুর উপরে তুমি ফোর্স প্রয়োগ করছো বাট বস্তুটা স্মরণ ঘটছে না, সেই ক্ষেত্রে কাজটা শূন্য হতে পারে। তো আমরা ধনাত্মক কাজের ক্ষেত্রে আমাদের বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত হয় সেটা আমরা দেখি। ধনাত্মক কাজের ক্ষেত্রে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে বড়, বাট 90 ডিগ্রি থেকে ছোট। এখানে আবার ইকুয়াল দিবা না, ইকুয়াল দিলে কিন্তু ভুল। আবার ঋণাত্মক কাজের ক্ষেত্রে সেটা হয় কি, 90 ডিগ্রি থেকে বড়, বাট 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রি থেকে ছোট। ক্লিয়ার? তার মানে এই হইল গিয়ে আমাদের ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ একটু আগে যে আমরা থিটাটা দেখছিলাম, এই যে এখানে থিটা, এই থিটার ভ্যালুগুলা এই রেঞ্জের মধ্যে যদি পড়ে তাইলে কাজটা ধনাত্মক, এই রেঞ্জের মধ্যে পড়লে কাজটা ঋণাত্মক। আর শূন্য কাজ কি, শূন্য কাজের কন্ডিশন তিনটা। ফার্স্ট অফ অল, থিটা যদি 90 ডিগ্রি হয়। সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশনটা হলো এফ শূন্য বা এ শূন্য, বা বস্তুটা কি, সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। আর থার্ড কি হতে পারে, থার্ড হতে পারে আমাদের এফ শূন্য। এইখানে ক্ষেত্রে কিন্তু এই যে থিটা যদি 90 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে কিন্তু এফ এর মান এবং এস এর মান দুইটাই যদি তাহলেও ডাজন্ট ম্যাটার, বলের মান মানে কাজের মানটা শূন্য আসবে। তো হোপফুলি আমরা যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এন্ড শূন্য কাজ তার কন্ডিশন গুলো আমরা বুঝতে পারছি, বা কোনটাকে কি বলে বুঝতে পারছি, আমরা সবাই জানি এইগুলো। জাস্ট একটু তোমাদের রিভাইজ দিয়ে দিচ্ছি। যেমন আসি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। ফাইন। অভিকর্ষ বল, অভিকর্ষ বল অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, অভিকর্ষ যে বল বলতে বুঝি আমরা, বল বলতে বুঝি ডাব্লিউ মানে কি, এমজি। কারণ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হতে পারে, এটা হয় কিন্তু উলম্ব বরাবর, তাইলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ সমান হইলো এমজি এইচ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বলতেই বোঝায় যে, তুমি একটু পরে আমরা সেটা পাবো, অভিকর্ষের কনসেপ্ট আর কি, এমজি। এখন দেখো এইচ, এই এইচ এর বিষয়ে একটা কথা আছে। এই এইচটাই হিসাব করতে হবে ভূমি থেকে ডিরেক্ট, ভূমি হতে খাড়াভাবে হিসাব করতে হবে, করতে হয়। তো এইচটা ভূমি থেকে খাড়াভাবে আমরা হিসাব করবো। বুঝতে পারলাম? না বুঝলে প্রশ্ন করবো। আচ্ছা, তো এইচটা আমরা ভূমি হতে খাড়াভাবে হিসাব করতে হয়, এটা মাথায় রাখা। আচ্ছা, এখন আসি ভার কেন্দ্রিক, ভর কেন্দ্রিক সরণ। ফার্স্ট অফ অল, ভর কেন্দ্র জিনিসটা কি, কোনো একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে পুঞ্জীভূত থাকে, বা কোনো একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতেই থাকে, অর্থাৎ ওই পয়েন্টটাকে সরাইলে বস্তুটাকেই সরানোর সমতুল্য হয়, সেই পয়েন্টটাকেই বলা হয় ভর কেন্দ্র। এখন ভর কেন্দ্রিক সরণের রিলেটেড টার্মটা কিভাবে হতে পারে আমরা একটু দেখার ট্রাই করি। ফার্স্ট অফ অল ধরো, আমি একটা বস্তু ট্রাই করলাম,
ফাইন। তাহলে এইটার হাইট আমি ধরে নিলাম এইচ, আর এটাকে তুমি লেন্থ বলো বা প্রস্থ বলো ধরলাম এল। এখন তার ভর কেন্দ্রটা কই আছে? কোনো একটা সুষম বস্তুর ভর, এটা লিখতে পারো, সুষম বস্তুর ভর মধ্যবিন্দুতে, বিন্দুতে থাকে। অর্থাৎ কোনো বস্তু যদি সুষম হয়, তাইলে তার সমস্ত ভর দেখায় বা ভর কেন্দ্র বলতে পারো মধ্যবিন্দু, ভর কেন্দ্র মধ্যবিন্দুতে, তাইলে তার ঠিক মিডিল পয়েন্টে, বুঝতে পারলাম, ঠিক মিডিল পয়েন্টে, তাইলে এতটুকু কত হবে? h/2। ওকে, আমি এখানে একটা দাগ টেনে নিই জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা বোঝানোর জন্য। এইটা হলো আমাদের গ্রাউন্ড। ওকে, এখন বস্তুটা তো ছিল এইভাবে শায়িত অবস্থায়, এখন বস্তুটাকে তুমি দাঁড় করিয়ে দিচ্ছ। দাঁড় করিয়ে দিছো বলতে এইভাবে খাড়া করে দিছো, এইভাবে খাড়া করে দিছো। তাহলে এখন কি এইটা হলো আমাদের এল, আর এই যে এইটা হলো আমাদের এইচ। এখন যদি বস্তুর ভরকেন্দ্র কই আছে? ঠিক মিডিল পয়েন্টেই আছে। ধরে নিলাম এটা মিডিল পয়েন্টে আছে, অর্থাৎ L/2, L/2। আর আগে ছিল কত? এতটুকুতে ছিল। এখন তাইলে তার তুমি ভর কেন্দ্রটা কতটুকু সরাইছো? এই গ্যাপটুকু তার ভর কেন্দ্রটা তুমি সরাইছো, এই যে গ্যাপটুকু। তাহলে এই গ্যাপটুকু, এই নিচের গ্যাপটুকু কত? আমরা একটু আগে যাচ্ছি h/2, আর এখন কত হচ্ছে L/2। তারপরে ভর কেন্দ্রিক সরণ তুমি যদি ধরো Δx, বা যদি আমরা এইচ প্রাইম ধরি, এইচ প্রাইম যদি ধরি আমি এইচ প্রাইম, তাহলে এইচ প্রাইম হবে নিউ ভর কেন্দ্র হইলো আমাদের L/2, আর প্রিভিয়াস ছিল আমাদের h/2। তার মানে L/2 মাইনাস h/2। এখন যদি আমি হাফটা কমন নেই, তাহলে মানে L - H। তো আমি এখানে বলবো না যে দৈর্ঘ্য উচ্চতা এই ধরনের মার্কেট করো, এই যেভাবে বুঝাইছি এইভাবে তোমরা মনে রাখবে। এই ফর্মুলা দিয়ে মনে রাখতে গেলে তোমরা দেখবা যে অনেক প্রশ্নে অনেক ডাটার ক্ষেত্রে তোমরা পেস্ট লাগিয়ে দিবে। বুঝতে পারছি? তো যেভাবে আমি পড়াইছি বা যেভাবে আমি বুঝাইছি, এইভাবেই তোমরা বোঝার ট্রাই করো। এখন আসি আমরা ভরকেন্দ্রিক সরণ যদি বুঝে থাকি, তাহলে আমরা ইট উত্তোলনের কাজ, একটা ইট উত্তোলন করতে আমাদের কতটুকু কাজ লাগে সেইটা আমরা দেখো কিরকম। আমরা জিনিসটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, ধরো এইখানে তোমার 5টা ইট আছে বা 6টা ইট আছে সামথিং, 5টা ইট আছে, সবগুলোই আমি ধরলাম ঘনক টাইপ, ঘনক। তার মানে ঘনক কি? তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, অর্থাৎ তার জিনিসটা হবে এ এ এ। তিনটাই কিন্তু সেম চাপ। কারণ পরীক্ষায় যেন তোমার তিনটেই সেম দিবে এমনটা কিন্তু না। জাস্ট মানে কিছু তোমার কনসেপচুয়াল হবে, যদি চেঞ্জ হয় শেপ, তাহলে কিন্তু তোমার এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারবা না, এইভাবে ভেঙে ভেঙে করতে হবে। তো আমি তোমাদের ভেঙে ভেঙেই বুঝিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষার সময় কনসেপচুয়াল যদি ম্যাথটা দেয় টাইপ থেকে, তাহলেও যাতে তোমার ওই 1 মার্কস না বাদ যায়। ওকে, এবং আমি ফর্মুলা ডেভেলপ করে দিব, কোনো পেন নেই আর কোনো কিছু। আচ্ছা, তাহলে প্রত্যেকটার ভর কেন্দ্র কই আছে? প্রত্যেকটার ভর কেন্দ্র এই রেঞ্জে আছে, অর্থাৎ A/2 তে আছে। প্রত্যেকটার ভর কেন্দ্র A/2 তে আছে। যদি আমরা প্রিভিয়াস জিনিসটা বুঝে থাকি, তাহলে এইটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই। এখন তুমি কি করছো? ধরো এটা প্রথম ইট, এইটা হলো আমাদের দ্বিতীয় ইট, এইটা হলো আমাদের তৃতীয় ইট, এইটা হলো আমাদের চতুর্থ ইট, এটা হলো আমাদের পঞ্চম ইট। ওকে, প্রথম ইট, দ্বিতীয় ইট, তৃতীয় ইট, চতুর্থ ইট, পঞ্চম ইট। এখন তাইলে তুমি কি করছো? জিনিসটা কি করছো? এইখানে আমাদের প্রথম ইটটা আনছো, প্রথম ইট। তার মানে এই যে প্রথম ইটটা এখানে এনে রাখছো, তার ভর কেন্দ্রিক সরণ কি তুমি করছো? কোনো ভর কেন্দ্রিক সরণ করোনি, কারণ এর ভর কেন্দ্র কত আছে? A/2 তে, বাই 2 তে। তার মানে তার কোনো ভর কেন্দ্রিক সরণ তুমি কোথাও নাই। বিষয়টা ক্লিয়ার? তার মানে প্রথম ইটের ক্ষেত্রে, প্রথম ইটের ক্ষেত্রে তুমি ধরো H1'0। তার মানে প্রথম ইটটা তোমার রাখতে, মানে স্তম্ভ তৈরি করতে বা বিল্ডিং তৈরি করতে তোমার কাজ করতে হয়েছে 0, জাস্ট প্রথম ইটের জন্য। এখন ধরো দ্বিতীয় ইটটা এখানে এনে রাখছে। ওকে, দ্বিতীয় ইটটা এনে রাখছো, তাহলে তার ভরকেন্দ্র কই হয়েছে? এইখানেই আছে। যেমন এই গ্রাউন্ড মানে স্টেট থেকে তার ভরকেন্দ্র কত আছে? A/2। তার মানে তুমি টোটাল ভরকেন্দ্রিক সরণ কতটুকু করাইছো? প্রথমে ছিল তার ভরকেন্দ্র এইখানে, অর্থাৎ A/2 তে রেঞ্জে। এখন তার ভরকেন্দ্র কই গেছে? এইখানে গেছে না? তার মানে ভরকেন্দ্রিক সরণ কতটুকু করছো? এই যে অংশটুকু তুমি তার ভরকেন্দ্রিক সরণ ঘটাইছো। তার মানে তার ভরকেন্দ্রিক সরণ ঘটাইছে A/2 প্লাস A/2, দ্যাটস ওয়াই হইলো A/2 প্লাস A/2, দ্যাটস ওয়াই হইলো তুমি এ ঘটাইছো। তাহলে দ্বিতীয় ইটের ক্ষেত্রে ভরকেন্দ্রিক সরণ H2 প্রাইম সমান A। সুতরাং আমরা বলতে পারি W2
অর্থাৎ জাস্ট দ্বিতীয়টা রাখতে তোমার কৃত কাজ হয়েছে এম জি এম। এখন ধরো তৃতীয় ইটটা এনে রাখছে, তৃতীয় ইট। তাহলে তৃতীয় ইটের ক্ষেত্রে বর্গকেন্দ্রিক সরণ কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে। অর্থাৎ আরেকটা তোমার a/2 এড হয়ে গেছে। আরেকটা কি হয়েছে? আমাদের a/2 এড হয়ে গেছে। তার মানে এইখানে কত দাঁড়াইলো? এইখানে দাঁড়াইলো আমাদের 3/2। অর্থাৎ তৃতীয় ইটের ক্ষেত্রে h3 সমান হবে 3a/2। আর তাইলে আমরা লিখতে পারি w3, অর্থাৎ 3/2, সরি একটু মিস্টেক হয়েছে, তৃতীয় ইটের ক্ষেত্রে, তৃতীয় ইটের ক্ষেত্রে হবে এইখানে আরেকটা কি আছে? এ আছে না? এতটুকু আরেকটা এ না? অর্থাৎ a/2 প্লাস a/2 প্লাস a/2 প্লাস a/2, অর্থাৎ চারটা a/2 এখানে সমষ্টি হয়েছে তৃতীয় ইটের ক্ষেত্রে। এইখান থেকে যদি শুরু করি আমরা, তার মানে আলটিমেটলি তৃতীয় 3 নং ইটের ক্ষেত্রে সেটা হইলো 2 এ। অর্থাৎ h3' সমান 2 এ। দ্যাটস ওয়াই এইটাকে আমরা লিখতে পারি 2 mg। তার মানে এখন ধরো চতুর্থ ইট, চতুর্থ ইটের ক্ষেত্রে সেটা হবে h4' সমান হবে সেটা 3 এ। তাহলে আমরা w4 লিখতে পারি আমাদের কত? 3 mg। পঞ্চম ইটের ক্ষেত্রে সেটা হবে h5 মানে 4 এম সমান w5 সমান লিখতে পারি কি আমরা? 4 mg। তার মানে এই যে পঞ্চম ইট, এটা কয়টা ইট উত্তোলনের ক্ষেত্রে, বা চতুর্থ ইট, এটা কয়টা ইট উত্তোলনের ক্ষেত্রে তোমাদের এই ভরকেন্দ্রিক সরণটা হয়েছে? এটা কি 4টা ইট উত্তোলনের ক্ষেত্রে? বা পঞ্চম ইটের ক্ষেত্রে কি সেটা 5টা ইট উত্তোলনের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি না। এই পঞ্চম ইট বা চতুর্থ ইট যাই বলো না কেন, সেটা একটা মাত্র ইট পঞ্চম স্থানে বা একটা মাত্র ইট চতুর্থ স্থানে রাখার জন্যই তোমার এই কাজটা করতে হয়েছে বা এই সরণটা ঘটাইতে হয়েছে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তুমি এই 3 নং ইটটা নিয়ে এইখানে রাখছো, তার মানে কি কয়টা ইট রাখছো? একটা ইট রাখছো, বাট তার পজিশনটা কত নঙ্গে? তার পজিশনটা 3 নং। বিষয়টা এইটা। আমরা অনেকে এইটা বুঝি না আর কি। আমরা ভাবি কি এইখানে যে এই তৃতীয় ইট বা চতুর্থ ইট এইগুলো মানে হইলো আমি চারটা ইটকে হয়তো বা এখানে নিয়ে রাখতে আমার কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি না। এইখানে যেটা বের করছো জাস্ট একটা ইটকে রাখ, একটা ইটকে রাখ। বুঝতে পারছি? তাইলে এখন যদি তোমাকে বলে এনতম ইটকে, তাইলে দেখো এনতম ইটকে রাখতে কাজ, রাখতে কৃত কাজ, তাহলে WN সমান লিখতে পারি n-1 mg। এখন দেখো আমরা বুঝলাম যে এনতম ইটকে রাখতে আমাদের কতটুকু কাজ করতে হবে, অর্থাৎ n-1 mg। এতটুকু আমরা বুঝতে পারছি। এইটা বুঝতে কারো কোনো আপত্তি আছে বলে আমার মনে হয় না কি? আচ্ছা, এখন কথা হয়েছে পরীক্ষা এই যে না, আমি প্রথমেই বলছিলাম যদি চেঞ্জ করে দেয়, অ্যাকচুয়ালি ধরো এইটার হাইট দিয়ে দিল এ, এইটার হাইট যদি দিয়ে দেয় বি, তাহলে কি করবা? তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। কিরকম? আমি এখানে কিভাবে আমি 2a পাইছি এটা কিন্তু তোমাকে দেখাইছি, কিভাবে আমি পাইছি এটা আমি কিন্তু তোমাকে দেখাইছি। ফার্স্ট অফ অল ছিল a/2। ধরো এইটাকে বললো তোমার, প্রথমটাকে বললো তোমার সামথিং, ধরো এটা যদি তোমার b/2 হইতো, এটার যদি বলকেন্দ্র b/2 হইতো, তাহলে এখানে a/2 প্লাস b/2 হইতো। মানে ভ্যালুগুলো তো দেওয়া থাকবে, জাস্ট এইভাবেই আর কি। বুঝতে পারছি? এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে এইখানে পাইছো কি? এই যে এই পেজের মধ্যে কিন্তু আমরা একটা ইটকে উত্তোলনের জন্য কাজটা মেজারমেন্ট করতে পারছি। বুঝা গেল? এখন যদি আমরা সমগ্র ইটকে তুমি তুলতে চাও, সমগ্র ইটকে যদি আমরা তুলতে চাই, তাহলে কিভাবে? তার মানে এই যে প্রত্যেকটাকে তুমি যোগ করে দিবে, তাইলে কিন্তু সম্পূর্ণ ইট গুলাকে তুলতে তোমার কতটুকু কাজ করতে হয়েছে তুমি মেজারমেন্ট করতে পারবে। এটা ফর্মুলা দিয়ে করার দরকার নেই, ফর্মুলা দিয়ে করলে ভুল হবে। কয়টা ইট আছে? পঞ্চম ইট আছে। তার মানে ধরো 4 mg পাইবা। এর আগে প্রিভিয়াস সবগুলো যোগ করে দিবা, আচ্ছা 1 2 3 4 এইভাবে আসবে। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? তো কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে বললে আমার মনে হয় না। ঠিক আছে? তো বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ তোমাকে যদি বলতো সমগ্র কাজ হলো মোট কৃত কাজ অর্থাৎ ডাব্লিউ, তাহলে সেটা হইতো W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস W5। দ্যাটস ইট। এইভাবেই করবা। এটার একটা ফর্মুলা আছে, বাট আমি ফর্মুলা দেখাই না, ফর্মুলাটার সীমাবদ্ধতা আছে। দ্যাটস ওয়াই আমি ফর্মুলাটা দেখাইলাম। ওকে। এরপরেরটা দেখো, ম্যাক পতনে কৃত কাজ। ম্যাক পতনে কাজ জিনিসটা হয়েছে ধরো ক্লাউড, মেঘ। এখানে ধরো এম্বরের মেঘ আছে, এম্বরের মেঘ আছে। ভূমি থেকে কতটুকু উচ্চতায়? এই উচ্চতায়।
তাইলে এখানে এই মেঘের সঞ্চিত বিভূষিত কত বা সঞ্চিত শক্তি কত? তাহলে আমরা জানি কি ডাব্লিউ সমান mgh। ফাইন। আমরা তাইলে এই মেঘটা সঞ্চিত আছে এইখানে, এখন ভূমিতে পতিত হইলে এই মেঘটাকে তোমাকে আবার যদি তুমি বৃষ্টিতে পরিণত করতে হও তাইলে তোমার mgh লাগবে। mgh লাগবে। ফাইন। এখন কথা হচ্ছে mgh লাগবে, এতটুকু বুঝলাম। এখন ধরো বৃষ্টির ফোঁটা যখন পড়লো, পরে ধরো এইখানের মধ্যে সাপোজ একটা গর্ত হইলো, এক হোলের মধ্যে জমা হইলো কিছু পানি। এই গর্তের ধরলাম উচ্চতা, মানে যে পানিটা হয়েছে পানির গভীরতা এক্স হলো গিয়ে গভীরতা, যে পানিটা হইলো সেই পানির গভীরতা হলো এক্স। তাহলে এই এক্স পরিমাণ পানিকে তুলতে তোমার কতটুকু কাজ করতে হয়েছে অ্যাকচুয়ালি তোমাকে বললো। এখানে ভরটা দিয়ে দিল, ভরটা দিয়ে দিল না, বাট এই উচ্চতা থেকে পড়ছে সেটা দিয়ে দিল। তাহলে এখন তোমাকে বের করতে হবে যেটা, যে জিনিসটা, সেটা বের করতে হবে এই যে এইখানে যে ইয়েটা আছে পানিটা আছে, এই পানির ভলিউমটা বের করতে হবে। অ্যাকচুয়ালি ভলিউমটা বের করতে হবে। তো গভীরতা জানো। এখন ধরো এইখানে তোমার যদি প্রস্থচ্ছেদের এরিয়া বলে দেয়, তাহলে ভি সমান আমরা লিখতে পারি এ ইন্টু এ। ভি সমান এইখানে যদি এরিয়া বলে দেয় এ, এইখানে এরিয়া যদি বলে দেয় এ, তাহলে ভি সমান এ। এতটুকু আমরা বুঝছি যে ভি সমান এ এক্স। ফাইন। তাহলে ভি পাইছো, আমাদের লাগবে কিন্তু এম। কতটুকু তুমি এইখানে এই গর্তের মেঘটাকে, সরি পানিটাকেই তো তুমি মেঘে কনভার্ট করবা, তাহলে এই গর্তের তোমার কতটুকু পানি আছে তার ভরটা লাগবে। তাইলে তুমি পাইছো ভি সমান এ। তখন এম আমরা রো সমান জানি কি, রো হইলো ঘনত্ব এম বাই ভি। তাহলে ভি সমান, সরি এম সমান, তাহলে আমরা কি লিখতে পারি, রো ভি। এই রোটা হইলো গে পানির ডেন্সিটি, পানির ঘনত্ব, পানির ঘনত্ব। তার মানে আলটিমেটলি, তাহলে ওই যে যদি পানিটাকে আমরা তুলতে চাই তাহলে ডাব্লিউ সমান আমরা লিখতে পারি mgh। mgh, mgh, বা আমরা লিখতে পারি এম এর পরিবর্তে লিখতে পারি রো ভি জি এইচ, বা আমরা আরেকটা জিনিস লিখতে পারি, রো তো থাকলোই আমাদের, এ এক্স জি এইচ। এইটাই হলো আমাদের ফর্মুলা। যে আমাদের একটা মেঘের পানিকে তুমি যদি আবার কি করো, মেঘে কনভার্ট করতে চাও, বৃষ্টির পানিকে তুমি যদি আবার মেঘে কনভার্ট করতে হতে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো কৃতকাজ নির্ণয় সংক্রান্ত এই যে টাইপ গুলো আছে, এই টাইপ গুলো মোটামুটি তোমাদের কারো কোনো অসুবিধা নাই আমি ধরে নিচ্ছি। এখন দেখবো আমরা এগুলার প্রবলেম। ফার্স্ট অফ অল দেখি আমাদের ফার্স্ট 13-14 আসছে, খুবই ইন্টারেস্টিং প্রবলেম। প্রবলেমটা আমরা একটু দেখা ট্রাই করি। কি বলছে, একটি বস্তুকে এত নিউটন বল প্রয়োগ করে তার সরণ এতটুকু থেকে এতটুকু অবস্থানে নেওয়া হলে 42 জুল কাজ হয়। আলফা এর মান কত? তার মানে তোমাকে এখানে কাজের মান দেয়া দিছে, বল দেয়া দিছে ভেক্টর ফর্মে, আর এখানে অবস্থানের পরিবর্তন দেয়া আছে। মাইন্ড ইট, এখানে অবস্থানের পরিবর্তন দেয়া আছে, কতটুকু স্মরণ করছে সেটা দেয়া নাই। তাইলে সেটা আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল তাহলে আমরা সরণটা বের করি। তাহলে সরণ এক্স, তাহলে সরণ এক্স সমান আমরা বলতে পারি যে আমরা ভেক্টরে কিন্তু বের করছিলাম, অবস্থান যদি দিয়ে দিত তাহলে কিভাবে বের করে দেওয়া, 6 - 2i প্লাস 8 - আলফা জে প্লাস 3 আলফা - 4, অর্থাৎ x2 - x। ওকে। তার মানে আলটিমেটলি লিখতে পারি এখানে 4i প্লাস 8 - আলফা জে প্লাস 3 আলফা - 4। এবং এফ দেওয়া আছে, এটা হইলো সরণ। আর এফ দেওয়া আছে আমাদের কত, এফ দেওয়া আছে আমাদের i+2j+4, i+2j+4, এইটা দেওয়া আছে কি আমাদের এফ দেওয়া আছে। ফাইন। তাহলে আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে, এখন কাজের মান দেওয়া আছে কত 42, তাহলে আমি ডিরেক্ট 42 লিখে ফেলি 42। আর এই দুইটার কি হবে, ভেক্টর গুণন হবে, আমি ডিরেক্ট ভ্যালু গুলা বসে দিচ্ছি। আশা করি তোমরা বুঝবা। ওকে। আচ্ছা, আর এইখানে হইলো আমাদের কত, 4i+8 - আলফা জে প্লাস 3 আলফা - 4। ওকে। তাইলে এখন আমরা স্কেলার গুণন জানি, কিন্তু ভেক্টর স্কেলার গুণন জানি। এখানে আসবে 4+2 দ্বারা 8 - আলফা, আমি যদি একসাথে গুণ করি 16 - 2 আলফা, দেন 4 দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাইলে হবে 12 আলফা
-16, তাহলে +16 -16 ক্যান্সেল আউট। আর এখানে ফোরটা যদি এইদিকে নেই, ফোরটাকে যদি আমি ট্রান্সফার করে, আমি এইটাকে ট্রান্সফার করে নেই, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 42 থেকে আমাদের ফোর যদি মাইনাস করি, 42 - 4 আসবে 38। 38। আচ্ছা। আর এইখানে 12 থেকে মাইনাস করলে আসবে আমাদের 12 থেকে যদি আমরা +12 থেকে যদি আমরা -12 করি, তাইলে সেটা আসবে আমাদের 2 আলফা। তাহলে এখন বলছে কি আমাদের আলফা এর মান কত। আচ্ছা, একটু চেক দিয়ে দেই কোন জায়গায়। তাইলে আলফা এর মান আসে আমাদের কত। আলফার মান আসে, আলফা সমান আমরা লিখতে পারি 38/10, অর্থাৎ 3.8। আচ্ছা, এইখানে দেখি সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের 1 + 2 + 4 ঠিক আছে। দেন আমরা যদি 6 - 4 ঠিক আছে, 8 - আলফা এটাও ঠিক আছে। দেন 3 আলফা - 4 ঠিক আছে। তাহলে ওয়ানের সাথে যদি আমরা 4কে গুণ করি, তাহলে 4, দেন 2 16 - 2 আলফা এটাও ঠিক আছে। 4 × 13 - 12 আলফা, দেন 4 - 16। আচ্ছা, আর 2 × 16, 16 কাটা 42। তাইলে এইটার আমাদের কত আসে 3.8। দ্যাটস ওয়াই আমরা 4 ধরতে পারি। বাট এটার আনসার তো 3 আসার কথা। আমি একটু চেক দিয়ে দিই যে টাকা ঠিক আছে কিনা, একটু চেক দিয়ে দিই। আনসার আমি যতটুকু জানি যে এইটার আনসার 3 আসবে। হয়তোবা আমার ডাটা প্রিন্টিং করতে ভুল হয়েছে, আমার ডাটা টাইপিং এ ভুল হয়েছে। এই প্রশ্ন অনুযায়ী এটার আনসার 3.8 হবে। এই প্রশ্ন অনুযায়ী এইটার আনসার 3.8 হবে। এখানে যে ডাটা আছে এই ডাটা অনুযায়ী এটার আনসার 3.4 হবে। বাট অ্যাকচুয়ালি যে প্রশ্নটা ছিল, এইখানে শুধু আই ছিল না, এখানে একটা আলফা ছিল। এখানে শুধু কিন্তু আই ছিল না, এখানে কি ছিল, একটা আলফা ছিল। বাট এই প্রশ্ন অনুযায়ী এইটার আনসার 3.8 হবে। মানে এই প্রশ্ন যদি দিত তাহলে এইটার আনসার 3.8, দ্যাটস ওয়াই তুমি 4 ধরতে পারো। 4 ধরতে পারো। বুঝতে পারছি? আচ্ছা, রাইট। এরপরে দেখি, কারণ মূল প্রশ্নে কিন্তু এইখানে আমি যেটাতে আই লিখছিলাম, এখানে শুধু আই না, এখানে ছিল আই আলফা। ঠিক আছে, তো আমরা এটা লিখি না, প্রশ্ন যা আছে। ওকে, দেন পরের প্রশ্নটা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের টপিক। দেওয়া আছে একটি কণার উপর প্রযুক্ত বল দেওয়া আছে, তো কণাটি x0 অবস্থান থেকে এত অবস্থান নিলে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত। তো ফাইন, আমি তোমাকে বলছিলাম যদি এইভাবে অবস্থান দিয়ে দেয় আমরা, এবং সমীকরণ টাইপ যদি থাকে, তাহলে ডাব্লিউ সমান আমরা লিখতে পারি কি, ইন্টিগ্রেশন অফ f dx। এখন ইন্টিগ্রেশন, লোয়ার লিমিট 0, আপার লিমিট হলো আমাদের 2। তাইলে আমি এখন বসাইবো কাজ, এই যে এফ এক্স এর যেটা আছে সেটা বসাইবো। সেটা কি ছিল আমাদের 6x² + 2, দেন বাইরে হলো ডিএক্স। এখানে হলো আমাদের 2, এখানে হলো আমাদের 0। ফাইন। তাইলে আমরা দেখো ইন্টিগ্রেশন জানি, কিন্তু 6x² এর ইন্টিগ্রেশন, 6 তো আমাদের ধ্রুবক, এটা তো বাইরে চলে আসবে বাইরে। আর x² এর ইন্টিগ্রেশন কি জানি আমরা, x³ বাই হলো আমাদের 3, দেন 2, 2 আমাদের বাইরে চলে আসবে। 1 এর ইন্টিগ্রেশন জানি আমরা কি x, দেন 2, 0। 0 এখানে সবগুলাতে এক্স আছে, তাহলে মাইনাস দিয়ে তোমার 0 দিলে আনসারটা অলরেডি 0 আসবে। শুধুমাত্র 2 দিয়ে কাজ করলে আমাদের কিন্তু আনসারটা চলে আসবে। তাইলে দেখো এটা যদি কাটি তাইলে আমাদের 2 হবে। এখন দেখো 2 × 2³ প্লাস প্লাস 2 × 2, দেন মাইনাস দিয়ে এখানে 0 আসবে, এখানে 0 আসবে। তবুও আমি বসিয়ে দিলাম ঠিক। 8 16, 16 আর 4 কত, 16 + 4, দ্যাটস ওয়াই 22। তার মানে এটার আনসার হলো আমাদের সি। এটার আনসার হইলো আমাদের সি, অর্থাৎ 20 জুল। ওকে, দেন আমরা দেখি যে পরের যে প্রবলেমটা আছে, এটা হলো যে বৃষ্টির ফোঁটাকে মেঘে, মানে পরিণত করতে, পানিকে মেঘে পরিণত করতে কি পরিমাণ কাজ। আমরা একটু আগেই সেটার থিওরিও দেখছিলাম। তো সেটা হলো দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার কিছু মেঘ ভেসে আছে। ফাইন। ওই মেঘ বৃষ্টিরূপে নেমে আসে ভূপৃষ্ঠে এত কিলোমিটার স্কোয়ার স্থানে 1 মিলিমিটার গভীরতার কি দেওয়া আছে, পানি সৃষ্টি করতে পারে। ওই পানিকে মেঘে পরিণত করতে কি পরিমাণ কাজ করতে হয়। তার মানে এইটা কি হইলো আমাদের এইচ, এইটা হইলো আমাদের এফ, এবং এইটা হইলো আমাদের এক। ফাইন।
তাহলে এইচ দেয়া আছে আমাদের কত, 5 কিলোমিটার, মানে 5,000 মিটার। ওকে, এ দেয়া আছে কত আমাদের, 100 কিলোমিটার স্কোয়ার। এটার ডাটা কি ঠিক আছে কিনা জানি না, সঠিক। আচ্ছা, 100 কিলোমিটার স্কোয়ার, 100 কিলোমিটার স্কোয়ার মানে অনেক বেশি। ফাইন। তাহলে 100 কিলোমিটার স্কোয়ার মানে হলো 100 ইন্টু মিটার কিউব স্কোয়ার, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো 1068 মিটার স্কোয়ার। ফাইন। এবং এক্স সমান দেয়া আছে কি 1 মিলিমিটার, দ্যাটস ওয়াই 10 ইনভার্স 3 মিটার। বুঝা গেল? এতটুকু আমরা বুঝতে পারছি। এখন বলছে কি কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে ডাব্লিউ সমান আমরা লিখতে পারি রো কে এক্স জি এইচ। এখন পানির ক্ষেত্রে রো এর মান হইলো আমাদের 10 কিউব, কে এর মান কত আমরা পাইছি 10⁸, জির এক্স এর মান হইলো 10 ইনভার্স 3, জির মান হইলো আমাদের 9.8, এবং এইচ এর মান হইলো আমাদের 5,000। তাহলে এখন যদি এটা ক্যালকুলেট করি, আচ্ছা এইটাই যা বাদ চলে যাবে অলরেডি। তাহলে 9.8 × 5,000 × 10⁸ তাইলে এইটার আনসার আসে হলো 4.9 × 10⁻12 জুল, বা অপশন অনুযায়ী তুমি যদি যাও তাহলে 49 × 10⁻11 জুল। অর্থাৎ আনসার হবে আমাদের সি, যেটা কুয়েট 15-16-তে আসে। অর্থাৎ জিনিসগুলো তুমি বুঝতে পারলে কিন্তু আনসার গুলো দেন, ইঞ্জিনিয়ারিং বলো আর ইয়ে বলো, এইগুলো হলো কোচিং, যে তোমাদের একটা কোচিং ব্যবসা পাতি করার জন্য তোমাদের একটা গোল খাওয়া। এই ম্যাথটা কিন্তু কুয়েট 15-16-তে আসছে, এই ম্যাথটা কিন্তু তোমরা ইজিলি করছো। আমরা যে জিনিসটা পারি না বা যে জিনিসটা নিয়ে আমরা ডিপ্রেসড হই, সেটা হলো প্রত্যেক ইউনিভার্সিটি, সেটা ভার্সিটি এও তুমি যদি প্রিপারেশন নাও, তুমি কিন্তু 100% পারবে না। তুমি যেই হও না কেন, তুমি যত বড়ই ব্রিলিয়েন্ট হও না কেন, তুমি 100% পারবে না। তোমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ারিং কঠিন বা ভার্সিটি সহজ বা মেডিকেল সহজ, এগুলো আমরা কাছে মনে হয়, বা কোচিং গুলো আমাদের মাইন্ড ওয়াশ বা ব্রেন ওয়াশ এইভাবেই করছে। তো দেখো, একটা কিছু ক্লাসের বাইরে কিছু কথা বলে ফেলি। এই যে ব্রেন ওয়াশ করছে, মাইন্ড ওয়াশ করছে, এইগুলোই আমরা বিশ্বাস করি, এইগুলোই আমরা অন্ধবিশ্বাসে আসক্ত। তাইলে তুমি বলো, মেডিকেল তোমার কাছে সহজ, তুমি কি মেডিকেলে 100% আনসার করতে পারো, ফিজিক্সে 100% আনসার করতে পারবো, বা তুমি কেমিস্ট্রি 100% আনসার করতে পারবা? বা যারা সেকেন্ড টাইম আসো, তোমরা কি করছিলে ফার্স্ট টাইম? বা ধরো তুমি ভার্সিটি বলো যে সহজ, ইঞ্জিনিয়ারিং এর তো তুমি কি 100% করতে পারছো? পারছো না। তাহলে ইঞ্জিনিয়ারিং যে তুমি 100% যে পারবা এমনটা কি আছে? ভাবো, এমনটা ভাবার দরকার নেই। ধরো তোমার 20টা প্রশ্ন আসছে যে কোনো ইউনিভার্সিটি, সেটা মেডিকেলই হোক আর সেটা ইঞ্জিনিয়ারিং এ হোক, সেটা ভার্সিটি এই হোক, 20টা প্রশ্ন আসছে। দেখবা তুমি এবারে তোমার যদি মোটামুটি তুমি বুঝে বুঝে পড়ো, এই যেভাবে আমি বুঝাইছি বা ইয়ে করছি, এইভাবে তুমি যে বুঝে বুঝে পড়ো, তাহলে তুমি দেখবা ম্যাক্সিমাম আনসার করতে পারছো, 15টার মতো আনসার করতে পারছো। আর তুমি যে জিনিসটা পারো না, এটা প্রত্যেক ইউনিভার্সিটি, তুমি ওই দেন তোমার ওই যে 3-4টা ম্যাথ থাকে, ওই ম্যাথ গুলো তুমি পারো না। আর তোমাকে বিভিন্ন কোচিং এ তোমাকে গোলটা হয় এই জায়গায়, তোমাকে ওই 3-4টা ম্যাথ দিয়েই তাদের ডেমো বা প্রি ক্লাস গুলা নেয়। তোমার কাছে মনে হয় যে এই কোর্স গুলাই তুমি পারবা না, তোমাকে ইন্ডিয়ান বইয়ের, ইন্ডিয়ান রাইটারের অনেকগুলো প্রবলেম সলভ করায়, মনে হয় যে না জানি কি ইঞ্জিনিয়ারিং, না জানি কি জিনিসটা, এইভাবে আমাদের ভয় ব্রেকি দেখানো হয়। এবং ইউ ক্যান বিলিভ দিস, আমাদের ফেভারিট ভাইরাও এই বইগুলো দেখে। এটাই হলো হাস রিয়েলিটি। কিন্তু জিনিসটা দেখো, তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো, যদি তুমি বুঝে বুঝে পড়ো, অবভিয়াসলি তুমি সব জিনিসেই তুমি একটা দাপট রাখতে পারো, এতটুকু আমার বিশ্বাস বা আমি মনে করি। আমি নিজেও কোনো জায়গায় কোচিং টোচিং করছি না, সো আমি জানি না যে একটা প্ল্যাটফর্ম কিভাবে পড়ায় বা কিভাবে মেনটেন করতে। আমি আমার মতো করে পড়ি। তো যাই হোক, এটা হলো ক্লাসের বাইরের কথা শুনি, বাট আর কি। তো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হলো পাথরগুলা থেকে স্তম্ভ তৈরি করতে কতটুকু কাজ করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, 4টি দেওয়া আছে পাথর, মানে সংখ্যা হলো 4টি, ঘনাকৃতির পাথর। তার মানে গোলক টাইপ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। প্রতিটির আয়তন দেওয়া আছে, তো আমাদের আয়তন লাগবে না, আমাদের লাগবে জাস্ট দৈর্ঘ্য বা প্রস্থ। এবং ভর দেওয়া আছে, ফাইন। এদের একটির অপর রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজের পরিমাণ কত, তার মানে কৃতকাজটা তোমার বের করতে। ফাইন, 4টা আছে। ওকে, তাহলে 4টা, তাহলে প্রথমটা তো বাদ, প্রথমটা হিসাব বাদ। আগে আমি এটা বের করে ফেলি। এটা কত হবে? এ হবে কিউবিক রুট অফ আমাদের 0.125। এটা আমরা বুঝতে পারছি, কারণ গণকের ক্ষেত্রে ভলিউম এ সমান আমরা জানি কি এ কিউব। তাহলে ভলিউম তো দেওয়া আছে, তাহলে কিউবিক রুট
কিউবিক রুট, সরি, 0.125 করলে আসবে কত? 0.5। 0.5 ভর দেওয়া আছে আমাদের আর এন কত? আমাদের 4 দেওয়া আছে। ফাইন। তাহলে আমাদের চতুর্থর জন্য কত আসবে? 3 mgh। তাহলে আমি চতুর্থ থেকে শুরু করি। 3 mgm। কোন দ্বিতীয়টার জন্য কত আসবে? 2 mgm। এবং আমাদের প্রথমটার জন্য কত আসবে? আমাদের শুধু mg, সরি, চতুর্থটা, এটা হলো তৃতীয়টা, এটা হলো দ্বিতীয়টা, আর প্রথমটার জন্য শূন্য। তার মানে আমাদের টোটাল কাজ সামেশন অফ ডাব্লিউ তখন আমরা লিখতে পারি 3 mgm প্লাস 2 mgm প্লাস আমাদের mgm, আলটিমেটলি কত? 5 6, 6 mgm। তাহলে 6 × m এর মান হইলো 250, জি এর মান হইলো আমাদের 9.8, আর এর মান হইলো আমাদের 0.5। শেষ। জীবনে এখানে একটু সুন্দর। 3 × 250 × 9.5 কত আসে আনসার? আনসার হয় 7350 জুল। অর্থাৎ আনসার হলো C। শেষ। এই ম্যাথটা কি খুব বেশি কঠিন ছিল? জাস্ট বুঝে বুঝে কথা। এখন যদি এটা ঘনাকৃতির না বললে, অন্য কিছু বলতো, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার চেঞ্জ হইতো। এবং এইগুলা কিভাবে আসছে এইগুলো কিন্তু আমরা বুঝে বুঝে আসছি। তো আমাকে গণক দিক আর যাই দিক আমরা পারবো, এখন এই কনফিডেন্স আমাদের মধ্যে আছে। ওকে। পরের প্রশ্ন। পরের প্রশ্ন ফার্স্ট 16 সূত্র। এই ফার্স্ট 16 সূত্রতে কি প্রশ্ন করছে দেখুন না। বলছে কি এক ব্যক্তি 30 ডিগ্রি ঢালের, ঠিক আছে, 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর 100 নিউটন ওজনের ব্লক টেনে তুলছে। ব্লকটির সমদ্রুতিতে চললে ব্যক্তি কত জুল পরিমাণ কাজ করবে? তো আমরা ডায়াগ্রামটা অঙ্কন করি। ওকে, এইটা হলো 30 ডিগ্রি। এখানে একটা ব্লক আছে, সেটা হলো 100 নিউটনের। ওকে, ফাইন। এখন সে টেনে টেনে তুলছে, এই ঢালে টেনে টেনে তুলছে। এখন দেখো, উঁচু কত মিটার উঁচু? 5 মিটার উঁচু ঢালের। 5 মিটার উঁচু, উঁচু বলতে কি এই হাইটটি দেওয়া আছে 5 মিটার। তাহলে এখন তোমার আনসারটা কি হবে? mgh। তো ডাব্লিউ সমান mgh। তাইলে mg এর মান কতই দেওয়া আছে? mg এর মান হইলো আমাদের 100, অর্থাৎ ডিরেক্ট দেওয়া আছে। আর উচ্চতা দেওয়া আছে 5, দ্যাটস ওয়াই সেটা হলো 500 জন। ও শিট, লোডশেডিং। আসলে লোডশেডিং এর জন্য আর কি তোমাদের ফার্স্ট সেশনে ক্লাসটা নেওয়ার পরে আর সেকেন্ড সেশনের ক্লাসটা কন্টিনিউ করা যায়নি। এজন্যই আমি রেকর্ড করে দিয়ে দিচ্ছি আর কি তোমাদের। আর একটা জিনিস, আমি এনোটেড পিডিএফটা সেভ করতে ভুলে গেছি আর কি। সো এটা এনোটেড পিডিএফ, অর্থাৎ দাগানো পিডিএফটা দেওয়া পসিবল হবে না। বাট এখন থেকে যে যতটুকু পড়াবো তার দাগানো থেকে দিয়ে দিব। আর পূর্ববর্তী গুলো আগের যে ইয়েটা আছে ভিডিওটা দেখেই বুঝে নিতে। তো পরবর্তী থেকে আমরা শুরু করি আর কি। তো আমরা এই ম্যাথটা অলরেডি সলভ করছিলাম এবং এটার আনসার ছিল 500 জুল। কিভাবে 500 জুল আসে আমরা কিন্তু এটা দেখে ফেলতে। এখন আমরা যাইবো এই math। এই ম্যাথটা কিন্তু ভরকেন্দ্রিক সরণ রিলেটেড, আমরা সেটা দেখছিলাম। ভরকেন্দ্রিক সরণের টপিক্সটা আমরা দেখছিলাম। তো দেখি, দেয়া আছে কি একটা ইটের দৈর্ঘ্য দেয়া আছে এতটুকু, প্রস্থ দেয়া আছে, দেন কি দেয়া আছে? উচ্চতা দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। ইটটিকে বলছে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে নিলে কি পরিমাণ আমাদের কাজ করতে হবে। তার মানে আমি যদি এখন ডায়াগ্রামটা আঁকতে চাই, তাহলে দেখি তো কিরকম ডায়াগ্রামটা হবে। এই বাঁকা হয়ে যাচ্ছে কেন? তো ধরো এই 3D ডাইমেনশন তো। ওকে, এই হইলো ই। তো কি দেওয়া আছে? তার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তার উচ্চতা ধরলাম আমরা 0.6 মিটার এতটুকু, সরি 0.06 মিটার, নট 0.6 মিটার, 0.06 মিটার, 0.6 মিটার। তারপরে প্রস্থ, প্রস্থ হইলো এই যে এতটুকু হলো প্রস্থ। প্রস্থ দেওয়া আছে 0.12 মিটার। ওকে।
আর দৈর্ঘ্য এইটুকু হইলো আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেওয়া আছে 0.24 মিটার। এখন বলছে এর থেকে তুমি আনুভূমিক অবস্থান থেকে যদি তুমি উলম্ব অবস্থান নাও তাহলে কি পরিমাণ কাজ করতে হবে। তার মানে তার ভর কেন্দ্র কই আছে, ভর কেন্দ্র আছে যদি আমি গ্রাউন্ড স্কেল ধরি, তাহলে ভর কেন্দ্রটা আছে ভূমি থেকে 0.06 এর অর্ধেক কত হবে, 0.03 মিটার। ওকে। এবং সেটাকে তুমি এখন যদি এইভাবে দাঁড় করাও, দাঁড় যদি করাই আমরা, তাহলে দাঁড় করাইলে সেটা হবে জিরো পয়েন্ট, মানে এতটুকু আসবে আমাদের কি, 0.24। 0.24 এর অর্ধেক, 0.24 এর অর্ধেক কত, 0.12। তার মানে ভরকেন্দ্রিক সরণ এইচ প্রাইম সমান তাহলে কি লিখতে পারি, 0.12 মাইনাস হলো 0.03। এটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি, প্রথম যখন টপিক পড়াইছিলাম তখনই দেখছি জিরো। তার মানে সেটা আসবে 0.09। ভোল্টেনিক সরণের প্রতীক। তাহলে এখন বলছে কাজ কত, তাহলে ডাব্লিউ সমান এম জি এইচ প্রাইম। তাহলে এম এর মান দেওয়া আছে 2, জি এর মান 9.8, আর এটার মান হলো 0.09। তাইলে 2 × 9.8, তার মানে আনসারটা আসবে যে আমাদের 1.764 জুল। তার মানে আনসারটা হইলো আমাদের সি, আনসারটা। আচ্ছা, তারপরের যে ম্যাথটা আছে, এই পরের ম্যাথটাও দেখো, ওই যে আমরা বলছিলাম যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ টাইপের, এটা আসছে কত, বুয়েট 1617-তে আসছে। তো এইটা কিভাবে আমরা সলভ করতে পারি, এইখানে বলছে দেখো 3 কেজি ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল আছে। বস্তুটির অবস্থান সমীকরণ এত দেওয়া আছে, যেখানে এক্স মিটারে হ্যান ত্যান এটা, এবং টি বলছে যেমন 0 থেকে 4 সেকেন্ড হলে বলটি দিয়ে বস্তুর উপর কৃত কাজের পরিমাণ কত। ফাইন, 3 কেজি ভরের দেয়া আছে, ইয়ে দেয়া। এখন তোমাকে বলছে কি বলটির ওপর কৃত কাজের পরিমাণ কত, একটু বুঝতে পারছো? তার মানে তোমাকে আগে বলটা বের করতে হবে এবং সরণটাও তোমার বের করতে হবে, সরণ কতটুকু হয়েছে আর তারপর তোমার ইয়ে কত হয়েছে। এখন বল সমান আমরা জানি, ঠিক আছে, এফ সমান আমরা জানি যে এম। তাহলে এম তো দেয়া আছে, এখন এ তো নাই, এ দেয়া আছে কি না, এ নাই। তাইলে এম 3 কেজি দেওয়া আছে, তার মানে ফার্স্ট অফ অল আমাদের এটা বের করতে হবে। তাহলে এখানে কার দেওয়া আছে, অবস্থান সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা জানি যে সরণকে যদি পরপর আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাই। অর্থাৎ ডিএক্স বাই ডিটি যদি করি আমরা ভি পাবো, তাহলে ভি সমান কত হবে আমরা দেখি। ডিটি আর এক্স এর ইয়ে দেয়া আছে কত, 3t মাইনাস 4t² প্লাস t³ তার মানে এইটাকে যদি করি আমরা তাহলে ভি পাবো কত আমরা, 3 - 8t প্লাস 3t²। ওকে ফাইন। দেন এই ভি কে এগেন ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু আমরা কি পাবো, আমরা এ পাবো। তাহলে এইটার অন্তরজ কত আসবে, আমি ভেঙে ভেঙে লিখি, অনেকেই হয়তো বা বুঝবা না, প্লাস 3t²। ওকে, তাইলে 3 ডিফারেন্সিয়েশন কত আসবে, 0 আসবে। -8 এর ডিফারেন্সিয়েশন কত আসবে, 8 আসবে। এবং 3t² এইটার ডিফারেন্সিয়েশন কত আসবে, এইটার ডিফারেন্সিয়েশন আসবে আমাদের 60। 60, তার মানে আলটিমেটলি আমাদের এটা কি পাইলাম, এটা পাইলাম আমরা 60 - 8, 60 - 8, এতটুকু আমরা এ পাইছি। ওকে ফাইন। এখন তুমি এ পাইছো, তাইলে আমাদের এমটা কি দাঁড়ালো, মানে ভোল্টটা কি দাঁড়ালো, টি দ্বারা গুণ করে ফেলো। 3 × 60 - 8, আলটিমেটলি 18t - 24, এফ পাইছি। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে যে কি পরিমাণ কাজ করতে হইছে, কি পরিমাণ কাজ করতে হয়েছে। টি এর মান যখন 0 থেকে আমাদের কত, 4। ওকে, সরি 0 থেকে, হ্যাঁ 0 থেকে 4, তাহলে কি পরিমাণ কাজ করতে হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাইলে এফ সমান, দেখো এ আমরা ডাব্লিউ সমান লিখতে পারি কি, দেখো এফ ডি এক্স, এফ ডি। এখন এফ ডিএক্স লিখতে পারো কি তুমি ডাব্লিউ সমান, বুঝতে পারছি, ডাব্লিউ সমান। আচ্ছা, এখন দেখো তুমি ডিএক্স সমান ডিএক্স বাই ডিটি সমান তুমি ভি লিখতে পারো। এম আই রাইট? ডিএক্স বাই ডিটি সমান আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি। এইখান থেকে দেখো ডিএক্স বাই ডিটি সমান আমরা ভি লিখতে পারি, তাহলে ডিএক্স সমান কি লিখতে পারি, আমি ভি ডিটি লিখতে পারি। ডিএক্স সমান আমি কি লিখতে পারি, ভি ডিটি লিখতে পারি। কারণ এইখানে সমীকরণটা টি এর দেওয়া আছে, ভ্যালুগুলো টি এর দেওয়া আছে, তার মানে আমাকে টি তে কনভার্ট করতে হবে। ডিএক্স সমান কিন্তু আমি লিখতে পারি, দেখো এফ বি ডিটি।
বির ভ্যালু কিন্তু জানো, বির রেঞ্জটা তুমি জানো, মানে রাইট, এইটা হলো ভি। ওকে। আচ্ছা। আর এফ এর তো তুমি জানো 88, তাহলে আমি এই দুটা বসিয়ে দিব। আর লিমিটটা কত হবে, 0 থেকে 4 আসবে, 0 থেকে 4। ওকে। তাইলে 4, আমি এফটা বসিয়ে দিই, এফ হইলো 18t -24। আর ভিটা কত আসে, ভিটা হইলো আমাদের 3 - 80 +3t²। আর বাইরে কি দিচ্ছি। এখন তুমি আগে গুণ করে ফেলো, 40, 18t দ্বারা এটাকে যদি গুণ করি, 54, 54t প্লাস তোমার কি দাঁড়াইবে, +18t দ্বারা 8 কে যদি গুণ করি, 18t × 8 মানে -1440²। দেন এইটা আসবে কত, এগেইন 54t³ দেন -72, দেন হইল 24 × 8, সরি 24 × 8, 192, 192t +72t²। ওকে। তাইলে এতটুকু যদি হয়, এখন তুমি যদি এখানে ভ্যালু গুলা বসাও, সবগুলা যদি ভ্যালু বসাও গুণ করে, তাইলে আনসারটা আসবে আমাদের 528 জুল। 528 জুল। তার মানে প্রসেসটা যদি আমি, এখন আমি হোপফুলি বিশ্বাস করি তোমরা ইন্টিগ্রেশন করে এইখানে ভ্যালুটা বসাইতে পারবা, এখানে ভ্যালুটা বসাইতে পারবা। ওকে। এইখানে ভ্যালুটা বসাইতে পারবা, আমি এতটুকু বিশ্বাস রাখি তোমাদের উপর। তো আমাদের প্রসেসটা হইলো, ফার্স্ট অফ অল আমরা তো লিখতে পারতাম এফডিএক্স। এখন এফডিএক্স আমরা লিখতে পারতাম, এটা সত্য। বাট এফডিএক্স লেখার জন্য আমাদের যে ভ্যালুটা দরকার, সেই ভ্যালুটা এখানে গিভেন দরকার। আচ্ছা, এটা চাইলে তুমি আরো সহজভাবে করতে পারতা। কেমনে পারতাম সেটা যদি আমরা দেখি, এটাকে চাইলে অল্টারনেটিভ কোনো ওয়েতে আমরা একটু ট্রাই করার চেষ্টা করি, হ্যাঁ। ওকে। আমরা যদি এইটাকে দেখো, আমাদের এই জিনিসটাই তো আসলো, এটাকে যদি আমরা অল্টারনেটিভ কোনো ওয়েতে ট্রাই করার চেষ্টা করি, আমাদের কি দেখছেন, কালারটা চেঞ্জ করি, কালো নেই। তাহলে এটা যদি আমরা দেখি, ধরো আমাদের এম ছিল 3 কেজি দেয়া ছিল, আর আমাদের এক্স ছিল কত, এক্স এর সমীকরণটা ছিল কত, যে 3t -40² + t³ যে 3t -40² + t³ এইটা ছিল। আমার বলছে কাজ কত, এটা বের করার জন্য। ওকে ফাইন। তাইলে আমরা জানি ডাব্লিউ সমান জানছি, এবং টি এর একটা রেঞ্জ দিচ্ছিল 0 to 4, 0 to 4, t 0 to 4। ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এফ ডিএক্স। ফাইন। এখন দেখো এফ সমান আমরা জানি কি, এম এ ডিএক্স। এফ সমান এম এ লিখতে পারি, এতটুকু তো আমরা জানি, এফ সমান আমরা এম এ লিখতে পারি। আচ্ছা ফাইন। তাইলে তুমি এখানে লিখলা, এমটাকে বাইরে নিয়ে আসলা, তাইলে এ ডি, এ ডি এক্স, এইটা লিখতে পারি, এ ডি। এখন এ আমরা কিভাবে পাই, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, দেখো এ সমান তুমি লিখতে পারো এম, এ সমান লিখতে পারো তুমি ডিবি/ডিটি এক্স, ডিবি/ডিটি এক্স। এতটুকু বুঝতে পারলাম। তাইলে এম সমান লিখতে পারো তুমি, এই যে এইটা সমান হয় এগেন তুমি ভি লিখতে পারো। আচ্ছা। এখন ডিবি/ডিটি, এই ডিবি/ডিটি, এই ডিবি সমান তো আইলে তুমি কি লিখতে পারো, ডিবি সমান তাইলে কি লিখতে পারো, এই ডিবি কে তুমি চাইলেই, আচ্ছা, তাইলে আমি একটু এইটাকে লিখতে পারি ভি ডিএক্স, ভিডিএক্স। ওকে। আচ্ছা, এটা তো আমাদের ক্লিয়ার, টিচার, এইটুকু আমি বুঝতে পারছি, ভিডিএক্স। আচ্ছা, এখন দেখো এম সমান, তাইলে আমি লিখতে পারি ডিডিটি, আর এইখানে এটাকে লিখতে পারি আমি ডিএক্স/ডিটি, দেন ডিএক্স/ডিটি, দেন হলো আমাদের কি ডি এ। তার মানে আলটিমেটলি তাইলে কি দাঁড়াইলো আমার, এম সমান, তাইলে আমি লিখতে পারি দেখো d²x/dt², d²x/dt² এর পর dt², এটা লেখা যায়। ঠিক আছে। তার মানে তুমি যে জিনিসটা করতে পারো,
এইখানে এখন তোমার এক্স এর যে ভ্যালুটা দেয়া আছে, ওই ভ্যালুটা বসিয়ে পরপর তুমি দুইবার ইন্টিগ্রেশন করে এখানে এখন কিন্তু তোমার সবগুলা কিন্তু টি এর সাহায্যে চলে আসবে। এখন কিন্তু আমাদের সবগুলো কিন্তু টি এর সাহায্যে চলে আসবে এবং লিমিট 0 থেকে 4 দিয়ে দেখবা সেম ভাবে সেম ওয়েতেই চলে আসবে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপ্রোচটাকে, এইখানে যে অ্যাপ্রোচটা দেখাইছি, এই অ্যাপ্রোচ থেকে আমার কাছে মনে হয়েছে এই অ্যাপ্রোচটাই বেস্ট, বেস্ট অ্যাপ্রোচ। তুমি ইন্ডিভিজুয়ালি করে বের করে ফেলো, দেন বসিয়ে দাও, তাইলেই আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসে আর কি। তো আশা করি এইগুলো বুঝতে এখন আর এটা বুঝতে মানে কারো কোনো সমস্যা নেই। বোর্ডের এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো ইজিতে, ইনিমিনি চিনিতে। আচ্ছা, তো এইটা গেল। এখন আসি স্প্রিং। এইটা একজনের প্রবলেম দিছিল, এটা একজনের না দুইজনের প্রবলেম দিছিল তোমরা গ্রুপের। এইটা কেমনে সলভ করবো, এইটা খুবই সুন্দর একটা ম্যাথ। আমার ডিউতে আসছে 21-22-এ, এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। ম্যাথে কি বলছে দেখো, একটি রাবার ব্যান্ডকে টেনে এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো এফ এর একটা সমীকরণ দেওয়া আছে। রাবার ব্যান্ডকে 0 এবং L অবধি বৃদ্ধি করতে কৃতকাজের মান কত? তার মানে সুন্দর কথা, আমরা এফ ডিএক্স এটা দিয়েই করতে পারি। এবং তাইলে এফ এর ভ্যালুটা বসিয়ে দিই। এফ এর ভ্যালুটা হলো আমাদের কি, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ফাইন। এখানে ডিএক্স আর লিমিট কত, 0 থেকে L। তাইলে এখন দেখো, এদেন এ এক্স এইটাকে ইন্টিগ্রেশন করে, এ এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি ax² বাই 2, x² 2। আর বি এক্স² কে ইন্টিগ্রেট করলে আমরা সেটা লিখতে পারি bx³ বাই 3। ঠিক আছে, তো আমি তো আর এখানে তো ডিরেক্ট আমি রেজাল্টই তো পেয়ে গেছি। তাইলে রেজাল্ট যেহেতু পেয়ে গেছি, সেহেতু এইটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেই এবং সেটা এল, এটা হলো 0। তখন জাস্ট লিমিট বসিয়ে দাও। লোয়ার লিমিট বসানোর দরকার নেই, কারণ 0 আছে, সবগুলা ভ্যালু 0 আসবে। তার আলটিমেটলি হইলো আমাদের al² বাই 2 প্লাস bl³ বাই 3। তাহলে আনসারটা কত দাঁড়ালো, আনসারটা আমাদের সি দাঁড়ায়। তাহলে এই অ্যাপ্রোচটা হোপফুলি আমরা সকলেই ফিল করতে পারছি বা বুঝতে পারছি, এবং তোমাদের এটা প্রবলেম ছিল, তোমরা হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে দিছিলাম। এখন দেখবো আমরা যে স্প্রিং বল দ্বারা কাজ নিই, স্প্রিং বল দ্বারা কাজ নিই। ফাইন, খুব সুন্দর একটা জিনিস। তাহলে আমরা স্প্রিং বল ধ্রুবক আগে জিনিসটা কি এইটা দেখার চেষ্টা করবো, এত ডেফিনিশনে যাইবো না যে স্প্রিং বল ধ্রুবক কি, কাকে বলে, এগুলো জানবো না। জাস্ট স্প্রিং বল ধ্রুবককে আমরা সবাই জানি কে দ্বারা প্রকাশ করা হয়। কে হইল F/x, অর্থাৎ ইউনিটটা হলো নিউটন পার মিটার। এখানে এক্স কি, এক্স হইলো আমাদের প্রসারণ বা সংকুচন, প্রসারণ বা সংকুচন, প্রসারণ বা সংকুচন। ঠিক আছে, এটা পরিবর্তন বোঝায়, অ্যাকচুয়ালি পরিবর্তনই হলো। আর এফটা কি, এফটা হলো আমাদের বল। তাইলে স্প্রিং বল দ্বারা কৃতকাজ, তাইলে কি হবে, স্প্রিং বল দ্বারা কৃতকাজ সমান আমরা ডাব্লিউ সমান জানি কি, ½ K x², বা তুমি লিখতে পারো ½ F(x), ½ K x² বা ½ F(x). ক্লিয়ার? তাইলে এইটাই হলো আমাদের স্প্রিং বল দ্বারা কৃতকাজের যে ফর্মুলা। ওকে, এখন দেখো স্প্রিং এর সমবায়, স্প্রিং এর সমবায়, একটা স্প্রিং শ্রেণী সমবায় থাকতে পারে, একটা স্প্রিং সমান্তরাল সমবায় থাকতে পারে। শ্রেণী সমবায় বলতে কি, ধরো এই একটা স্প্রিং আছে, ওকে, দেন এইখানে আরেকটা স্প্রিং, দেন এইখানে আরেকটা স্প্রিং, এইগুলাকে বলা হয় শ্রেণী সমবায়। তাইলে এইটাকে ধরো K1, এটা K2, এটা K3। তার মানে তুল্য, আমরা যে রোধের ক্ষেত্রে যে টার্ম গুলো ইউজ করি বা ধারকের ক্ষেত্রে তুল্য জিনিসটা, তো স্প্রিং এর সমবায় তুল্য জিনিসটা। তাহলে তুল্য স্প্রিং সমবায় হইলো আমাদের ধারকের যেরকম ফর্মুলা সেই ফর্মুলা, বা আমাদের রোধের সমান্তরাল যে সমবায় থাকে, রোধের সমান্তরাল সমবায় যে কনসেপ্টটা সেটাই। তাহলে শ্রেণীর ক্ষেত্রে আমরা লিখতে পারি কে এস সমান, লিখতে পারি দেখো, K1 ইনভার্স প্লাস K2 ইনভার্স প্লাস K3 ইনভার্স হোল ইনভার্স। ওই যে সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়ের ফর্মুলা। সিমিলার কেস সমান্তরাল দুই জায়গায়, একটা স্প্রিং যদি সমান্তরাল হয়, সমান্তরাল তো আমরা চিনি সকলেই। দেখো এইভাবে থাকলো, এইভাবে থাকলো, এইভাবে থাকলো। তাহলে এটা ধরলাম K1, এটা ধরলাম K2, এটা ধরলাম K3। তাহলে তার সমান্তরাল কেপি তুল্য যে এটা, সেটা হবে K1 প্লাস K2 প্লাস K3। তো হোপফুলি আমাদের স্প্রিং এর শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা বুঝতে পারবে।
উল্লেখ করে তাহলে ডিরেক্ট এইগুলা বসিয়ে দিবা। এখন কেন হয়েছে, কি জন্য হয়েছে, এখন এই যে যে মোমেন্টসটা আছে এই মোমেন্টসটা এত এক্সপ্লেন করার টাইম বলে আমার মনে হয় না। ওকে, দেন দুইটা জিনিস তোমাদের জন্য নোট ডাউন করে রাখা হয়েছে। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা স্প্রিংকে তুমি যদি কেটে ফেলো তাইলে কিন্তু সেটা কি হবে, সেটার স্প্রিং ধ্রুবক কিন্তু চেঞ্জ হবে। বা তুমি যদি একটা স্প্রিং এর সাথে আরেকটু অ্যাডজাস্ট করো, একটা স্প্রিং বা একটা তার যাই বলো না কেন তার সাথে যদি আরেকটু অ্যাডজাস্ট করো তাহলে কিন্তু স্প্রিং ধ্রুবকটা চেঞ্জ হবে। কারণ যদি একটা স্প্রিং ধরো এই স্প্রিংটা আছে এটাকে তুমি কেটে ফেললা, তাহলে কেটে ফেললে তোমার ধরো এখানে কাটলা, কাটলে তোমার কি হবে, স্প্রিংটাকে কেটে তুমি দুই ভাগ করছো, তাইলে এইগুলা কি ছোট স্প্রিং এ কনভার্ট হবে। তাই হ্যাঁ, ছোট স্প্রিং এর যে নতুন স্প্রিং ধ্রুবকটা হবে সেটা হবে বড় স্প্রিং এর সাথে কত গুণ কাটছো, অর্থাৎ স্প্রিং ধ্রুবকটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন দেখো তুমি যদি এটাকে জোড়া লাগাও, ধরো দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র স্প্রিং ছিল এই দুটাকে জোড়া লাগাইছো, তাহলে জোড়া লাগাইলে তোমার যে নিউ যে বড় স্প্রিংটা ক্রিয়েট হবে এই বড় স্প্রিংটা হবে কি, কতটা স্প্রিং তুমি জোড়া লাগাইছো, অর্থাৎ যে প্রাইমারি যে স্প্রিং ধ্রুবক ছিল এই স্প্রিং ধ্রুবককে তুমি কতটা দিয়ে জোড়া লাগাইছো সেই সংখ্যা দ্বারা ভাগ। এই বা এনটা হলো, এখানে এন হলো স্প্রিং এর সংখ্যা, এন হলো আমাদের স্প্রিং সংখ্যা। ওকে, এম হলো আমাদের স্প্রিং সংখ্যা। আচ্ছা, তো এই জিনিসটুকু আমরা ফিল করতে পারছি যে কিভাবে একটা স্প্রিং জোড়া লাগাইলে কি হবে, একটা স্প্রিং নিঃসমবায় থাকলে কি হবে, এবং একটা স্প্রিং সমান্তরাল সমবায় থাকলে কি হবে। এখন দেখি আমরা এই রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করবো যেগুলো ফার্স্টে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসছে। তো চলুন আমরা দেখি এই রিলেটেড যে প্রবলেমটা, এটা কোনো জায়গায় আসে নাই, বাট এইটাই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, যখন আমি প্রবলেম অ্যানালাইসিস করছি এই টাইপের দিতে পারে। তো প্রশ্নটা একটু পড়ার ট্রাই করি। প্রশ্ন বলছে একটি স্প্রিং এ 4 কেজি ভরের কোনো বস্তু ঝুলানো হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1.5 সেন্টিমিটার। স্প্রিংটিকে অপ্রসারিত অবস্থায়, অর্থাৎ প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে 2 সেন্টিমিটার প্রসারিত করতে কি পরিমাণ কাজের প্রয়োজন পড়বে, বা কি পরিমাণ কাজ হবে। তার মানে তোমার কাছে মনে হইতে পারে যে আমাদের তাহলে 1.5 কি জন্য দিল, হয়তো বা ভ্যালু ল্যাব কোনো কিছু লিখে। আগে না স্যার, তুমি এই স্প্রিং এর তো তোমার দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু তো চেঞ্জ করা হয় না বা পরিবর্তন করা হয় না, তার মানে একটা স্প্রিং এর রয়েছে, ওই স্প্রিংকেই তুমি 1.5 সেন্টিমিটার প্রসারিত করতে তোমার 4 কেজি বোর ঝোলা দিতে হয়েছে। তাহলে 2 সেন্টিমিটার প্রসারিত করতে কি পরিমাণ কাজ করতে হবে এইটা তোমাকে ফাইন্ড আউট করতে হইব। তার মানে আমাদের ফর্মুলা কি, তাহলে ডাব্লিউ সমান লিখতে পারি কি হাফ কে এক্স স্কোয়ার। ডাব্লিউ সমান লিখতে পারি কি আমরা হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো আমি এই ম্যাথটা করতে পারি, এখন আমার দরকার কি, আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা বের করবো ডাব্লিউ, এই ডাব্লিউ এর জন্য আমাদের কে এক্স এর মান হলো 2 সেন্টিমিটার, বাট কে এর মান কত আমরা জানি না, তার মানে কে এর মানটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা একটু আগে শিখছি কে সমান আমরা জানি কি, যে এফ বাই এক্স। এখন এইখানে এক্স হিসাবে কোনটা ইউজ হবে, এইটা ইউজ হবে, বুঝাইতে পারছি। কারণ এখানে পূর্ণাঙ্গ ডাটা দেওয়া আছে আর এইখানে তোমার 2 সেন্টিমিটার জন্য পূর্ণাঙ্গ ডাটা দেয়া নাই। কারণ এফ তো দেওয়া নাই, বস্তুর ভর দেওয়া আছে। তাহলে আমরা জানি ভর তার ওজনের সমান বল প্রয়োগ করতে পারে, তাইলে কোন একটা বস্তু তার ওজনের সমান বল প্রয়োগ করতে পারে, তার মানে এখানে এফ এর পরিবর্তে আমরা এম জি লিখবো আর এক্স লিখবো। তাহলে এম জি, এম এর মান হলো 4, জির মান হলো 9.8। আর এটাকে চাইলে তুমি কেজিতেও নিতে পারো, আমার না নিলেও সমস্যা নেই, তবুও আমি সাজেস্ট করবো তোমার, সরি মিটারে নিতে পারো, আমার না নিলেও সমস্যা নেই, তবুও আমি সাজেস্ট করবো মিটারে নিয়ে নাও। তাহলে 1.5 সেন্টিমিটার, এটাকে লিখতে পারি 1.5 × 10⁻²। তার মানে এইটার আনসার কত আসে আমরা একটু দেখে নিই, যে 4 × 9.8 ভাগ হলো 1.5 × 10⁻²। তাইলে এইটার আনসার আসবে, এই যে এইখানে আসবে 33 নিউটন পার মিটার। ওকে, এই কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাইলে কিন্তু আনসার সলভ হয়ে যাবে। 1/2, কে এর মান হলো 1633। আচ্ছা, আর এইটার মান হলো 2 × 10⁻²। তাইলে ফাইন 0.5, 2 × 10⁻²। তাইলে আলটিমেট আনসার আসে আমাদের যে 0.5226 জুল, বা এটাকে চাইলে তুমি সি দাগাইতে পারো। তো আশা করি এই ম্যাথে তোমাদের প্রবলেম নেই, এই ম্যাথে তোমাদের প্রবলেম নেই। ওকে, এখন আমরা দেখো ওই যে স্প্রিং এর টার্ম রিলেটেড যেটা লাস্ট 13-14-তে আসছে, দেখি এই ম্যাথটা আমরা ফিল করতে পারি কিনা, বা এই ম্যাথটার আমরা প্রবলেম সলভ করতে পারি কি। তো ফার্স্টে 13-14 এই ম্যাথটা যদি করি, বলছে কি একটি স্প্রিং এর উপর 1 কেজি ভর রাখা হলে সেটি 10 সেন্টিমিটার সঞ্কুচিত হয়। এর ভর একটি 5 কেজি ভরের
1 মিটার উপর থেকে স্প্রিংটিকে ছেড়ে দিলে, একটা 5 কেজি বড় একটা বস্তু 1 মিটার উপর থেকে ছেড়ে দিলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? তাইলে এখানে 5 কেজি বড় একটা বস্তু 1 মিটার উচ্চতায় আছে, তার মানে তার মধ্যে সঞ্চিত কতটুকু শক্তি আছে? ইপি সমান আমরা লিখতে পারি কি এম জি এইচ। এম এর মান 5 × 9.8 × 1, দ্যাটস ওয়াই এটা আসে কত? 5 × 9.8, অর্থাৎ 49 জুল। 49 জুল, একটু আমরা বুঝতে পারছি 49 জুল আসে আমাদের। তাইলে এটা যদি আমাদের 49 জুল আসে, তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হইলো, আমাদের তো ইপি পেয়ে গেলাম। এখন এইখান থেকে আমাদের কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। কে কত আমাদের ওই আগের মেথডে 1 কেজি বলে বস্তুতে আছে 10 সেন্টিমিটার ইয়ে দেওয়া, তাহলে কে সমান তুমি লিখতে পারো mg/x। তাহলে এম এর মান হলো 1, জির মান হলো 9.8, আর এক্স এর মান কত? এক্স এর মান হলো আমাদের 0.1, দ্যাটস ওয়াই 98 নিউটন মিটার ইনভার্স। ওকে, তাহলে এতটুকু গেল। তাইলে এখন দেখো, তুমি জানো কি ডাব্লিউ সমান, তাইলে আমরা ইপি লিখতে পারি, অর্থাৎ কাজ শক্তি যে উপপাদ্যটা আছে এই উপপাদ্য সমান আমরা জানি যে বস্তুর কৃতকাজ, বস্তুর গতিশক্তি, পরিবর্তন শক্তি বা কাজ আর শক্তি সেম জিনিস। তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি? ডাব্লিউ সমান স্প্রিং এর ক্ষেত্রে জানি কি ½ K x², আর ইপি তো আমাদের দেই আছে। তাহলে এইখান থেকে আমাদের এক্সট্রা বের করতে হবে। তাহলে এক্স সমান আমরা তাহলে কি লিখতে হবে? এইখান থেকে আমাদের এক্সট্রা বের করতে হবে। আচ্ছা, তো এইখানে আমরা যে জিনিসটা, আমরা ডাটাগুলো যদি বসিয়ে দিই, তো আমরা যদি ডাটাগুলো বসিয়ে দিই তাহলে ½ K x² আমাদের ইপি, ঠিক আছে, মানে 49। তাইলে হাফ ইন্টু কে এর মান কত আমাদের 9.8 ইন্টু x², 49। তার মানে আমাদের এইটা এটা করলে আসবে 49x² ইজিক্যাল 49, অর্থাৎ x² = 1, দ্যাটস ওয়াই এক্স সমান আমরা লিখতে পারি 1 মিটার। অর্থাৎ স্প্রিংটি 1 মিটার সংকুচিত হবে, অর্থাৎ আনসার হলো সি। তো ফার্স্টের এই প্রশ্নটাও আমরা আশা করি বুঝতে পারছি সকলে। পরের যে প্রশ্নটা সেটা হলো ফার্স্টের 12-13 প্রশ্ন। প্রশ্নটা দেখি, এটা পারার কথা, এই যে শর্টকাট যেটা দিছিলাম সেটা দিয়ে আমরা করতে পারবো। তো প্রথমে দেখে দেয়, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হবে, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? তার মানে এইটা আমরা কেমনে করতে পারি? কে মানে একটা স্প্রিংকে তুমি টেনে লম্বা করছো, এবং আবার করবো যে কে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, ফাইন। আচ্ছা, দ্বিতীয় একটি স্প্রিংকে অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ পরিমাণ কাজ করতে পারে। Okay, তাহলে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? বুঝ- তাইলে এখন ধরো তুমি কি করছো, যে তোমার এল পরিমাণ, তুমি এক্স পরিমাণ লম্বা, প্রথম প্রথম এক্স পরিমাণ লম্বা করার ক্ষেত্রে তোমার কাজ কতটুকু হয়েছে? ½ K x²। এখন যে কন্ডিশনটা বলছে দ্বিতীয় কেসে বলছে তোমার x2 অর্ধেক পরিমাণ লম্বা করতে হবে, অর্থাৎ x2 সমান x/2। তোমার কাজ কতটুকু করতে হয়েছে? W2 সমান হইলো দ্বিগুণ W1। তাহলে আমাদের দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত এটা বের করতে হবে। W2 সমান তুমি লিখতে পারো ½ K2 x2, সরি, ½ K2 দেন 2 ½ K1 x1², ফাইন। তাহলে ½ কাটা, কাটা। এখন দেখো K2 তো আমি বের করবো, ফাইন। তাহলে K2 x2 সমান আমি কি লিখতে পারি? এই জন্য x2 সমান লিখতে পারি যে x/2², এখানে লিখছি আমি। আচ্ছা, 2 থাকলো। K1 সমান তো আমরা কে ধরছিলাম, আর x1 সমান আমরা কি ধরছিলাম? x1 সমান আমরা ধরছিলাম x²। তার মানে আলটিমেটলি এখানে দেখো K2 সমান লিখতে পারো তুমি x² বাই হলো 4, দেন 2 ইন্টু কে ইন্টু x²। এই x² ভেনিস। ওকে, তার মানে K2 সমান তাইলে আমাদের কি আসলো? K2 সমান আমাদের আসলো এইদিকে যদি 4টা ভাগ 4টা ওইদিকে যায় তাহলে 8 হয়ে যাবে, অর্থাৎ 8K। তার মানে আমাদের দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা হবে আমাদের 8K। তো হোপফুলি আমরা এই মেট্রো ফিল করে বুঝতে পারছি, তাহলে কোনো সমস্যা নেই। এই সমস্যাটাকে তোমরা
কমেন্টে বলতে পারো, বা ইনবক্সে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে এই ডিসকাশন গ্রুপেও বলতে পারো। এখন চলো আমাদের খুবই ইজি টপিকস, সেটা হলো গতিশক্তি বিভব শক্তি সংক্রান্ত, যেগুলো আমরা ক্লাস 9-10 থেকে বলছি। তো ফার্স্ট অফ অল আসি বিভব শক্তি। বিভব শক্তি আমরা জানি কি ইপি সমান হইলো mgh। এখন এই এইচটা কাউন্ট করা হয়, এখানে এইচটা কাউন্ট করা হয় ভূমি হতে, ভূমি হতে। ওকে, গতিশক্তির ক্ষেত্রে আমরা জানি ইকে সমান কি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখানে একটা ট্রাম, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা একটা ট্রাম ইউজ করি, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh ইউজ করি। এই এইচটা আমরা হয়তো বা ভাবি ভূমি থেকে, অ্যাকচুয়ালি না। এই এইচটা, এইখানে যে এইচটা সেটা হলো পি যেদিকে গতিশীল, যেদিকে গতিশীল সেদিকের সরণ, গতিশীল সেদিকের সরণ। এই জিনিসটা আমরা ফিল করতে পারি না, বিধায় আমাদের গতিশক্তি এবং বিভবশক্তি এই ধরনের কেসে অনেক গোলমাল করে, মাথা ঘুরে। আচ্ছা, এখন দেখো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে রিলেশন এটা আমরা জানি যে ইকে সমান হলো p² বাই 2m, ইকে সমান হলো p²বাই 2m। তো এই ফর্মুলাগুলো আমরা সবাই জানি বা আমাদের পরিচিত ফর্মুলা। এবং যান্ত্রিক শক্তির নিত্যতা কি? যান্ত্রিক, আমরা জানি কি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, অর্থাৎ সর্ব জায়গায় মোট শক্তি সমান। কারণ এই যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝবো? এই যান্ত্রিক শক্তি বলতে বুঝবো আমরা যে সামেশন অফ ই সমান বুঝবো আমরা কি ইপি প্লাস ইকে। নর্মালি যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝবো কি ইপি প্লাস ইকে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমাদের সামেশন অফ ই সেম থাকে, অর্থাৎ সামেশন অফ ই কনস্ট্যান্ট, সামেশন অফ ই কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখা, সামেশন অফ ই কনস্ট্যান্ট। তখন আসে জাস্ট 14-15। ঠিক আছে, জাস্ট 14-15 একটা ম্যাপ। কি বলছে? একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 5 মিটার উচ্চতায়, গতিশক্তি বিভবশক্তি 4 গুণ হলে কত উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছে? ওকে, ফাইন। এখন দেখো এই ম্যাথটা কিন্তু আমরা শর্টকাটে করতে পারি, এই ম্যাথটাকে আমরা শর্টকাটে করতে পারি। আমরা শর্টকাটটা একটু দেখে নিই, এইখানে আমরা শর্টকাট দেখে নিই। শর্টকাট, ধরো এইখান থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, এই উচ্চতা হতে ফেলে দেওয়া হয়েছে, এবং 1 মিটার উচ্চতায়, অর্থাৎ ভূমি থেকে 1 মিটার উচ্চতায় কি গতিশক্তিটা, অর্থাৎ ইকেটা আমাদের হয় এন ইপি, ইকেটা হয় এন ইপি যদি হয়। এবং এনটা এখানে কন্ডিশন আছে, কিন্তু একটা মাথায় রাখবা, শর্টকাট যে অ্যাপ্লাই করবে শর্টকাটের কন্ডিশনও বুঝতে হবে কিন্তু। যদি এনটা 1-এর চেয়ে বড় হয়, এনটা যদি ওয়ানের চেয়ে বড় হয়, এনটা 1-এর চেয়ে যদি বড় হয়, তাই আমাদের যে এক্সটা, এক্স হবে, অর্থাৎ গতিশক্তিটা বেশি, অর্থাৎ এক্স হবে h/n+1। আর যদি ছোট হয়, এন সমান যদি লেস দেন এইটা হয়, তাহলে এক্স সমান হবে আমাদের n h/n+1। আমি দেখো এখানে কিন্তু গতিশক্তিটা বিভব শক্তির সাথে কল্পনা করছি, বিভব শক্তি কত গুণ। আমি জাস্ট একটা টার্ম দিয়ে ইউজ করছি, গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ। এই জিনিসটা মাথায় রাখবো, আমি একটার সাথেই ইউজ করছি। তাহলে এখন দেখি এখানে কি বলছে, গতিশক্তি বলছে কি বিভব শক্তির 4 গুণ। অর্থাৎ আমি যদি এইটা আকারে দেখাই, তাহলে ইকেটা আমাদের দেওয়া আছে 4 ইপি। ফাইন, ইকেটা 4 ইপি। তাহলে এনটা কি 1 থেকে বড় নাকি ছোট? 1 থেকে বড়। তাহলে আমাদের ফর্মুলা হবে, এক্স এর ফর্মুলা হবে আমাদের কি, এনটা যেহেতু 1 থেকে বড় তাহলে h/n+1, এইটা হবে আমাদের এক্স এর ফর্মুলা। ফাইন। এখন বলছে কি আমি কি বের করবো, এইচ বের করবো, আমার প্রশ্নে এইচ বের করবো। তাহলে এক্স দেওয়া আছে, ভূমি দেখতে কত 5 মিটার, তাহলে এক্স এর মান কত দেওয়া আছে আমাদের 5 মিটার। ফাইন। আর এন এর মান কত? এন এর মান হলো আমাদের 4। তারপরে আমরা বসাই, এখন এক্স সমান লিখতে পারি কি h/n+1। এইচ সমান আমি কি লিখতে পারি, n+1 × x। ফাইন। তাহলে এন এর মান 4+1, 5। তার মানে আমাদের আনসারটা কি দাঁড়াইলো? আনসারটা দাঁড়াইলো 5 × 5 মানে কত আমাদের 25। দ্যাটস ইট, আনসার হলো 25 মিটার। তো শর্টকাটের এই অ্যাপ্রোচটা হোপফুলি সকলেই বুঝতে পারছি, 25 মিটার, অর্থাৎ ভূমিতে মানে 25 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, যার ধরুন 5 মিটার উচ্চতায় গতিশক্তির বিভব শক্তির 4 গুণ হয়েছে।
আচ্ছা, এই ম্যাথটা ইন্টারেস্টিং, যেটা জাস্টে আসছে। ম্যাথটাতে কি বলছে দেখি। 80 মিটার উচ্চতা হতে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে। তার মানে ধরো 80 মিটার উচ্চতা থেকে পড়ছে, তার তার মানে তার মধ্যে কতটুকু শক্তি নিয়ে সে ভূমিতে আঘাত করছে। তাইলে আমরা জানি যে ইপি শক্তি নিয়ে সে ভূমিতে আঘাত করবে, mgh, অর্থাৎ এম এর মান হইলো আমাদের দেয়া নাই, এম তো ধরে নিল। তাহলে 9.8 ইন্টু আমাদের 80 এম। তার মানে আমাদের আনসারটা দাঁড়ায় এখানেও 9.8 ইন্টু 80, অর্থাৎ 484 এম জুল শক্তি নিয়ে সে ভূমিতে আঘাত করছে। তখন আঘাতের পর কতটুকু শক্তি নষ্ট হয়েছে, প্রতিঘাতে শক্তি নষ্ট হয়েছে 20%। তার মানে অবশিষ্ট কতটুকু শক্তি আছে, অবশিষ্ট শক্তি আছে হলো 80%। কার 80%? মোট শক্তি 80%, অর্থাৎ এর 80% শক্তি বজায় আছে। এই শক্তি নিয়েই তো সে উপরের দিকে উঠবে। জিনিসটা এইরকম। দেখো আমি একটু গ্রাফিক্যালি যদি বোঝানোর ট্রাই করি। ধরো এখান থেকে এই বস্তুটা পড়ছে, তাহলে এখান থেকে বস্তুটা যদি পড়ে, তাহলে এই উচ্চতা যে বিভব শক্তি আছে, এই বিভব শক্তিতেই তো ভূমিতে আঘাত করবে। ঠিক আছে না? ভূমিতে আঘাত করবে। আবার আঘাত করলো, আঘাত করার পর যদি কোনো শক্তি নষ্ট না হয়, তাহলে এইখানে তো একটা বাউন্স পাবে, এই বাউন্সের কারণে আবার কি পূর্বের অবস্থায় ফেরত যেতে পারবে। তখন ধরো এখানে তো তোমার 20% শক্তি নষ্ট হয়ে গেছে, তার মানে 80% শক্তি অবশিষ্ট আছে। এই শক্তির জন্য সে ধরলাম আমি এক্স পরিমাণ উঠছে। তাহলে এক্স পরিমাণ উঠলে তার মধ্যে কতটুকু শক্তি জমা হয়েছে, এই যে 80% অফ শক্তি জমা হয়েছে, অর্থাৎ এমজি এক্স। এক্স সমান হবে মোট শক্তি 80%। উফুরি এই জিনিসটা বুঝাইতে পারছি। যদি না বুঝে তাকে কমেন্ট করবে, নাহলে আমাদের ডিসকাশন গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ যে পেইড ডিসকাশন গ্রুপ আছে সেখানেও তোমরা বলতে পারো যে ভাই এই জিনিসটা বুঝতে নাই, আমি আবার বুঝাবো। কারণ যেহেতু এইটা তোমাদের রেকর্ড করে দিচ্ছি, লোডশেডিং এর কারণে ক্লাসটা নিতে পারছি না। ফাইন। তো দেখি আমরা এখন, তাইলে আমরা এখানে বলতে পারি যে এম জি এক্স ধরলাম এক্স পরিমাণ উঠবে, তাইলে 80% অফ আমরা বলতে পারি কি 784 এম। তাহলে এই এম এবং এই এম কাটা, তাহলে এক্স সমান, তাইলে আমি কি লিখতে পারি যে এক্স সমান লিখতে পারি, এটা 9.8, যেটা এইদিকে চলে আসছে 0.8 ইন্টু 784। তাইলে আমাদের ভাগ 9.8 ইন্টু 0.6, অর্থাৎ এটার আনসার হবে 64 মিটার। তার আনসার হবে আমাদের সি। আনসার হবে আমাদের কত? সি। তো এটা যদি না বুঝে থাকি, এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি লজিক্যাল। পরের ম্যাথ, পরের ম্যাথ হইলো আমাদের যে কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কতটুকু বৃদ্ধি পাবে। তার মানে এখানে গতিশক্তি বৃদ্ধি দেওয়া আছে, অর্থাৎ ডেল ইকে দেওয়া আছে। ডেল ইকে যদি 300% হয়, তাহলে ভরবেগ কতটুকু বৃদ্ধি পাবে সেটা ফাইন্ড আউট করা আছে। ফাইন। এখানে ভরবেগ এরও পরিবর্তন হবে, তাইলে আমরা গতিশক্তি এবং ভরবেগের যে টার্মটা আছে এটা দিয়ে আমরা করতে হবে। ফাইন, করি আমরা, সমস্যা কি? সমস্যা তো। ওকে, তাহলে আমরা ধরে নিলাম K1 সমান, আমি ধরে নিলাম কে। ওকে, K2 সমান কত হবে? 300% বৃদ্ধি, এটা পরিবর্তন দেওয়া দরকার, ডেল কে দেওয়া। তাহলে K2 সমান হবে আমাদের K+3 কে, অর্থাৎ 4 কে। 300% মানে তুমি লিখতে পারো 3 কে, 300% দ্যাটস ওয়াই 3 কে। আচ্ছা, তাহলে K1 গেল, K2 গেল। Fine. আমি এখন ধরে নিলাম ভরবেগ P1 সমান, আমি ধরে নিলাম P, আর P2 আমি ফাইন্ড আউট করবো। তাইলে আমরা জানি কি ই ভর তো সমান একই বস্তু, তাইলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ই প্রপোর্শনাল পি স্কয়ার। তাইলে আমি লিখতে পারি দেখো P2/P1 রুট ওভার K2/K1। তাহলে আমি P2 সমান কি লিখতে পারি? P2 সমান তাইলে আমি লিখতে পারি দেখুন P1 রুট ওভার 4 কে বাই হইলো আমাদের কত কে, কে কে বাদ, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি 2P1, 2P1 বা 2P। তাইলে এখন আমি দেখো ডেল পি, ডেল পি সমান তাইলে কি লিখতে পারি? ডেল পি সমান লিখতে পারি কি আমি P2 - P1, তাহলে 2P - P, দ্যাটস ওয়াই পি। এখন দেখো এইটা কি, এইটা হলো আমাদের মোট, এইটা এইটা সমান, তাহলে এর সব কত 1 দেওয়া আছে, এইটাকে তুমি 100% কনভার্ট করবে, তাহলে 1 কে 100% কনভার্ট করলে কত পাবো আমরা? 1 কে 100% মানে 100 দ্বারা 100% দ্বারা গুণ করলে পাবো 100%। তার মানে এটার আনসার হলো যে আমাদের 100%। তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি।
এখন চলো আমাদের পরের যে জিনিসটা, পরেরটা কি বলছে দেখি আমরা। পরেরটা তো বলছে কি, একটি নির্দিষ্ট বরের গুলি নির্দিষ্ট পুরুত্বে একটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। গুলির বর দ্বিগুণ হলে অনুরূপ কয়টি তক্তাকে ভেদ করতে পারবে? তার মানে তক্তা এবং গুলির কেস। তো এই ধরনের তক্তা এবং গুলির কেস যদি হয়, তাহলে আমি ডিরেক্ট ফর্মুলা বলে দিই। তাহলে তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা হবে তোমার এন স্কোয়ার। এন স্কোয়ার অর্থাৎ বেগ কত গুণ করছো, যত গুণ সেটা। ওকে, তাহলে গুলির ভর দ্বিগুণ করবে, এখানে ভর হবে না, গুলির বেগ দ্বিগুণ হবে, এখানে হবে বেগ। গুলির বেগ দ্বিগুণ হলে অনুরূপ কয়টি তক্তা বের করতে হবে, কারণ বেগ তুমি কয় গুণ করছো, দ্বিগুণ করছো। তাইলে আমাদের ফর্মুলা হইলো এন স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার, দ্যাটস ওয়াই ফোর। তার মানে কয়টি তক্তা বের করতে পারবে? চারটি তক্তা বের করতে পারবে। কাজ শক্তি উপপাদ্য, তো আমরা অলরেডি কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই দেখে গেছি। কাজ শক্তি উপপাদ্য বলছে কি, বস্তু কর্তৃক কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, এটাই হলো আমাদের কাজ শক্তি উপপাদ্য। অর্থাৎ এই উপপাদ্যটা আমাদের এতটুকু মানে শিখায় যে কাজ এবং শক্তি দুইটা ভিন্ন কোনো কিছু নয়, অর্থাৎ একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, বুঝতে পারলাম? এটাই হলো আমাদের কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, বুলেট এবং দেয়াল সংক্রান্ত সমস্যা। তো এই সমস্যাটা আমরা একটু দেখার ট্রাই করব। দেয়াল হোক বা যাই হোক, তো এইটা ধরে নিলাম আমি টোটাল এস ধরে নিলাম, ফাইন। তো একটা বুলেট ধরো একটা দেয়াল বা একটা তক্তা বা যা কোনো কিছুর মধ্যে ইউ বেগে আঘাত করছে। ইউ বেগে আঘাত করার পর ধরো একটা নির্দিষ্ট দূরত্ব গেছে। সাপোজ ধরো তোমার একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, এক্স পরিমাণ দূরত্ব গেছে। এখন তোমাকে বলছে যে আর কতটুকু মানে অতিক্রম করবে, আরো কতটুকু অতিক্রম করতে পারবে, মানে ধরে নিলাম আরো এস পরিমাণ অতিক্রম করতে পারবে, এটা আমি মুছে ফেলি। আরো এস পরিমাণ অতিক্রম করতে পারবে, তার মানে আমাকে এস এর মান বের করতে হবে। তার মানে দেখো একই জিনিসের মধ্যে আছে না, এটা ধরো একই উপাদানের মধ্যে আছে না, তার মানে তার মধ্যে ত্বরণ বা মন্দন সেম আছে। তাহলে ইউ পরিমাণ গিয়ে ব্যাগ হইছে, ব্যাগ ধরো এন অংশ হয়েছে, এন অংশ হয়েছে, এন শতাংশ বা এন অংশ, এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ এইভাবে। তাহলে এইখানে ধরলাম আমরা বি সমান হয়েছে এন ইউ। বি সমান হয়েছে কি আমাদের এন ইউ, বুঝতে পারলাম? বি সমান এন ইউ হবে একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করি, আমরা এটা বের করবো। তাহলে বি স্কোয়ার তখন আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স বি। ওকে, তাহলে এ সমান তাইলে আমি কি লিখতে পারি? এ সমান তাইলে আমি লিখতে পারি দেখো, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হইল টু এক্স। ফাইন, আমি এ এর ভ্যালুটা এইটা পাইছি। আর সবার শেষে আমি কিন্তু ইউ এর ভ্যালু বসাবো, সমস্যা নেই। পরবর্তীতে বলছে, পরবর্তীতে এই যে ভি আর শেষ ভি কত, ধরলাম আরো এস পরিমাণ গেছে। তাহলে এস পরিমাণ গেলে সেখানে গিয়ে স্টপ হয়ে গেছে, তার মানে শেষ বিটা হইলো আমাদের সেকেন্ড স্টেপের কথা, অর্থাৎ এস সরণের ক্ষেত্রে আমাদের শেষ বিটা হইলো জিরো এবং আমাদের ভিটা হইলো এন ইউ। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু কি পাইছি, আমি এর ম্যান কিন্তু পেয়ে গেছি। তার মানে এখন লিখতে পারি ভি স্কোয়ার সমান, এটা ধরলাম ভি ওয়ান, ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস টু এ এস। এখন আমি বের করবো এস, এস সমান আমি তাইলে লিখতে পারি ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই হলো আমাদের টু এ। একটুকু আমি বুঝতে পারছি এই ভি ওয়ান এর ভ্যালু কিন্তু জিরো, কারণ এস পরিমাণ গিয়ে তো আর থেমে গেছে। তাহলে এটাকে লিখতে পারি আলটিমেটলি ভি স্কোয়ার বাই হলো আমাদের টু এ। তাইলে ভি স্কোয়ার সমান অ্যাকচুয়ালি তুমি কি লিখতে পারো, ভি স্কোয়ার সমান লিখতে পারি আমি এন ই, অর্থাৎ এন অংশ হইছে, এন অংশ হইছে, হারাইছে না কিন্তু এন অংশ হইছে, মাইনাস এন ইউ স্কোয়ার। ফাইন, টু। আচ্ছা, এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই। এখানে ভি স্কোয়ার সমান লিখতে পারি কি এন ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হলো টু এক্স। ওকে, তাইলে এখানে এ টু ইন্টু লিখতে পারি, দেখো এন ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এক্স। এইটা এটা কাটা, এটা এটাই আমাদের কাটা। ফাইন, এখন তাইলে তুমি কি লিখতে পারো? এখন তাইলে লিখতে পারি
এই এক্সটাকে কিন্তু চাইলেই তুমি কনভার্ট করে উপরে চলে যাবে। এই হিসাবগুলো আমরা বুঝি। আচ্ছা, এখন দুইটা থেকেই তোমার ইউ কমন যাবে, ইউ ও বাদ চলে যাবে, তাহলে মাইনাস দাঁড়াইলো কি, মাইনাস দাঁড়াইলো আমাদের এন এক্স বাই হইলো আমাদের, যে এন এক্স বাই হইলো এখানে এন মাইনাস ওয়ান, এন এক্স বাই হইলো এন মাইনাস ওয়ান। এখন তুমি যদি এই মাইনাসটা সরাইতে চাও, অর্থাৎ এই মাইনাসটা যদি সরাইতে চাই, তাহলে আমরা এস সমান লিখতে পারি দেখুন এন এক্স দেন হলো ওয়ান মাইনাস এন, এন এক্স ওয়ান মাইনাস এন, অর্থাৎ সে আর এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে। এখন দেখো কার পরিচয় কি, এটা হইল যে এক্স পরিমাণ, আমি যদি একটু লিখে দেই, তো এক্স পরিমাণ এটা তুমি শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, শর্টকাট বা ডিরেক্ট শর্টকাট। এখন যদি আমি বলে দিই এক্স পরিমাণ প্রবেশের পর পর বেগ এন গুণ হলে, এন গুণ হলে, ঠিক আছে, এন গুণ হলেই আমরা আর কতটুকু প্রবেশ করবো আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। তো আমি এইখানে তোমাদের মূল প্রসেস বুঝিয়ে দিচ্ছি, দেন শর্টকাটটা আমরা কি কই থেকে পাইছি শর্টকাটটা আমি দেখে দিচ্ছি। হোপফুলি এই টাইপের ম্যাথে তোমাদের এখন আর ভুল হওয়ার কথা না, যে তোমরা ঠিক মতো বুঝে থাকো। এখন দেখি হাতুড়ি এবং পেরেক অনুভূত ভাবে আঘাত করলে কি হয়, উলম্ব ভাবে পড়লে কি হয়, এইগুলো আমরা দেখো, মানে গড় বাধাদানকারী বল আছে। তাইলে ধরো এইটা দেয়াল আছে, ঠিক আছে, তাহলে ধরো এখানে একটা পেরেক আছে, পেরেক, তখন তুমি একটা হাতুড়ি দ্বারা এই পেরেককে আঘাত করছো, এই হাতুড়ি দ্বারা এই পেরেককে তুমি এইভাবে আঘাত করছো, ফাইন, তাহলে পেরেকে এক্স পরিমাণ গেল, এক পরিমাণ গেল। তাহলে তুমি এইদিকে বল প্রয়োগ করছো, তার মানে বাধাদানকারী বল কোন দিকে হবে, তোমার বিপরীত দিকে হবে, অর্থাৎ এফ পরিমাণ হবে। এবং তুমি ধরো পেরেকটাকে এক্স পরিমাণ তুমি প্রবেশ করাইতে পারছো, এক্স পরিমাণ প্রবেশ করাইতে পারছো, তাহলে এই বাধাদানকারী বলের জন্য কৃতকাজ কত হবে, এফ এক্স হবে। আর তুমি ধরো ভি বেগে আঘাত করছো, জি বেগে আঘাত করছো, তার মানে হাফ এম বি স্কয়ার, অর্থাৎ শক্তির নিত্যতা অনুসারে হাফ এম ভি স্কয়ার, এইটা কনসেপ্ট। আর যদি উপর থেকে ছেড়ে দাও, উপর থেকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে এখানেও দুইটা জিনিস, একটা হলো কত বেগে আঘাত করছে, বা সেটা হইতে পারে এম জি এইচ আর এফ এক্স, একটা ট্রাম হইতে পারে এম জি এইচ, সরি এক্স পরিমাণ যদি ভিতরে প্রবেশ করে ফেলে, ওকে, এইটা হইতে পারে একটা ট্রাম, আর একটা ট্রাম হইতে পারে একটা ট্রাম, এটা দিয়েই তুমি করতে পারো। যদি উলম্ব ভাবে পড়ে অর্থাৎ উপর থেকে তুমি ছেড়ে দিয়ে দাও, তাহলে এম জি, আচ্ছা, এবং সরি উলম্ব ভাবে ছেড়ে দিলে এখানে একটা জিনিস আছে, ওকে, ধরলাম সেটা এক্স পরিমাণ প্রবেশ করছে, তাহলে টোটাল অভিকর্ষ বল তাইলে কত হয়েছে, এম জি এইচ প্লাস এক্স, আর বাধা কতটুকু দিছে, এই অংশটুকু বাধা দিছে এফ বলে, তাহলে এফ এক্স, ওকে। তাহলে এক্স সমান তুমি এফ সমান তাহলে কি লিখতে পারো, এম জি এইচ প্লাস এক্স বাই হলো এক্স, এইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে। হোপফুলি এইখানেও বুঝার মানে বুঝছি আমরা এই জিনিসটা, এইগুলো আমরা কিন্তু একাডেমিক লাইফে আমরা এইগুলো অ্যাপ্লাই করছি। এই টাইপের ম্যাথ সেকেন্ডটা কিন্তু দিনাজপুর মনে হয় 2016 না হয় 17 প্রশ্নই আসে, বোর্ডের প্রশ্ন। এখন আমরা প্রবলেম সলভ করার ট্রাই করবো। তা আইওটি 2021 বা 19-20 আসছে, পরপর দুইবার আসছে, বা বলতে কি একটি 8 কেজি ভরের বন্দুক থেকে 10 গ্রাম ভরের বুলেট নির্গত হলে বন্দুকের পশ্চাৎ বেগ হয় এত, লক্ষ্য বস্তুতে 3 সেন্টিমিটার প্রবেশ 3 মিটার প্রবেশ করার পর বুলেটটি থেমে যায়, বুলেটটির ওপর প্রয়োগকৃত বাধাদানকারী বল কত? তাইলে 3 মিটার প্রবেশ করার পর বুলেটটি থেমে যায়, বাধাদানকারী বল বের করে দিতে হবে। ফাইন, তাহলে এখন লক্ষ্য বস্তুতে কত বেগে আঘাত করছে সেটা কি আমরা জানি, সেটা জানি, এটা আমরা কিভাবে বের করবো, দেখো কত বেগে ছুটে গেছে, যে বেগে ছুটে গেছে সেই বেগেই তো লক্ষ্য বস্তুকে আঘাত করবে, তাহলে এইটা আমরা বের করতে পারি। তাহলে এইটা বের করবো আমরা শক্তির নিত্যতা দ্বারা। দেখো এখানে বন্দুকের পশ্চাৎ বেগ দেওয়া আছে, এবং আমরা বন্দুকের পশ্চাৎ বেগের ট্রামে পড়ছিলাম, মনে করিয়ে দেখছি নিউটনীয় বলে ওইটা, আমরা পড়ছিলাম বন্দুকের পশ্চাৎ বেগ বি সমান আমরা তাইলে লিখতে পারি, ডিরেক্ট আমি লিখছি, ঠিক আছে, এম জি, এটা ক্যাপিটাল বি, এম জি বাই হইলো আমাদের, ধরো মাইনাস দিয়ে আসতো ক্যাপিটাল, ওকে,
যাই হোক, তাহলে আমরা এই স্মল বি এর ভ্যালুটা কত হবে? বি এর ভ্যালুটা হবে আমরা তাইলে স্মল এম, এম, বি। তাইলে এম এর মান কত দেওয়া আছে? 8। বি এর মান কত দেওয়া আছে আমাদের? 10। আর এই দেন স্মল এম এর মান কত দেওয়া আছে? 10 গ্রাম, মানে 10 ইনভার্স 3। সরি, 10 × 10 ইনভার্স, 10 × 10 ইনভার্স 3। তাহলে এইটা আমরা দেখি, 10 10 কাটা, দ্যাটস ওয়াই হবে আমাদের 8000 এম এস ইনভার্স 1। এত বেগে বুলেটটি আঘাত করে এখন বাদ্যযন্ত্রী বল বের করবে, কারণ আমাদের লাগবে কি? এ লাগবে। তাহলে এ সমান, যেহেতু থেমে যায়, তাহলে এ সমান আমরা বলতে পারি যে -u²/2f। এস এর মান কত দেওয়া আছে আমাদের? 0.3। তাইলে -8000² 0.6, অর্থাৎ 8000² দ্যাটস ওয়াই একটা বিশাল ভ্যালু আছে। তাহলে এটাকে লিখতে পারি আমরা, এর ভ্যালু -10.67 × 10⁻⁷ নিউটন। এখন আমরা বল বের করবো, তাহলে এফ সমান তাইলে হইলো আমাদের বল কত দেওয়া আছে? 10 গ্রাম। যেহেতু আমরা বুলেটের বাদ্যযন্ত্রের বল বের করবো, তাহলে সেটা হবে 10 × 10 × 3 × 10.67 ওকে, ভাগ 1000। তাহলে এইটা করলে আমাদের আলটিমেটলি আনসারটা যেটা আসবে, 1.1.067 × 10⁶ এটা করলে এইটা আসছে, তার মানে আনসারটা হবে আমাদের 6। তো এই অ্যাপ্রোচটা আমরা বুঝতে পারছি সকলে। এই অ্যাপ্রোচটা যদি আমরা বুঝিয়ে থাকি, তাইলে তো আর আমাদের কোনো কথাই নাই। ঠিক আছে, তাইলে আমরা IUT 20 বা IUT 19-20 ক্র্যাক করতে পারছি। চলুন আমরা পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নটা হলো চুয়েট কুয়েট রুয়েট 21-22 আসছে। সেখানে বলছে কি, 8 কেজি ভরের একটি লোহার বল 10 মিটার উপর থেকে বালিতে পড়ে 50 সেন্টিমিটার প্রবেশ করে। ওকে, এই নিয়ে তৃতীয়বারের মতো আর কি তৃতীয় সেশন নিতে যাচ্ছি। এর আগের সেশনেও বিদ্যুৎ চলে গেছে, প্রথম সেশনেও বিদ্যুৎ গেল, দ্বিতীয় সেশনে গেল, তৃতীয় সেশন শুরু করতে মনে যায় না কত সময় কন্টিনিউ করতে পারবো। বিদ্যুতে অনেক প্রবলেম করছে। তো আমরা এই ম্যাথটাতে ছিলাম, হোপফুলি এই ম্যাথটা সলভ হয় নাই আর কি আমরা। তো এই ম্যাথের মধ্যে আমাদের কি বলছে দেখি আমরা। 8 কেজি ভরের একটি লোহার বল 10 মিটার উপর হতে বালিতে পড়ে 50 সেন্টিমিটার প্রবেশ করে লোহাটির মানে লোহা বলটির উপর বালির গড় বাঁধা বল কত? তো একটু আগেই আমরা দেখছি এফ সমান আমরা লিখতে পারি কি, যে mgh+x বাই হলো 1। এটা আমরা লিখতে পারি। ফাইন। তাহলে এম এর মান তো দেই আছে 8, তাহলে আমি বসাই 8 × 9.8। আচ্ছা, এইচ এর মান কত? 50 মিটার, সরি 10 মিটার, 10 প্লাস এই যে 50 সেন্টিমিটার আছে, মানে 0.5 বাই হইলো আমাদের কত? 0.5। তখন যদি আমরা করি, ক্যালকুলেট করি, তাহলে আনসার কত আসবে? কি আমরা 9.8 ইন্টু 10.5, তাহলে আনসারটা আসবে, যে আমাদের আনসারটা আসে হইলো 1646.4। অর্থাৎ আনসার হইলো আমাদের সি, যেটা চুয়েট কুয়েট 21-22 আসছে। 21-22 আসছে। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্নটাও এটা ইন্টারেস্টিং, এটাও কিন্তু আমরা একটু আগে শর্টকাট দেখছিলাম, বা আমি প্রসেসটা দেখিয়েছিলাম। দেখো, এই প্রবলেমটা আসছে কুয়েট 7, 8, 17, 18 এবং 5, 6 বুয়েটের। তো কি বলছে, একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক হারায়। ব্যাগ অর্ধেক হারায় বলতে, কিন্তু আমাদের যে প্রবলেম স্টেটমেন্ট ছিল সেখানে বলছে যে ব্যাগ কত অংশ হয়। ওকে, আচ্ছা, গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে, অর্থাৎ এস বের করার জন্য। তো আমরা যদি একটু আবার রিভাইজ করি, মানে এখানে ফেরত যাই, সেটা দেখছিলাম আমরা এস ইজ ইকুয়াল, আমরা কি দেখছিলাম? এন এক্স বাই হলো 1 - n।
ইএস এর যখন আমরা ফর্মুলাটা দেখছিলাম যে শর্টকাটে বলছিলাম ইএস ইজ ইকুয়াল এন এক্স বাই হলো ওয়ান মাইনাস এন, এটা দেখছিলাম। এখানে এক্স কি কতটুকু প্রবেশ করছে, মানে এতটুকু প্রবেশ করে বেগ কতটুকু হইছে, তার মানে বেগ এতটুকু অর্ধেক হারায়। অর্থাৎ ধরো আগের বেগ ছিল ভি এবং অর্ধেক হারাইছে, অর্থাৎ v/2 হয়েছে, তার মানে নতুন বেগ, নতুন বেগটা ধরলাম আমরা ভি, এটা ধরলাম ইউ, এটা ধরলাম ইউ, তাহলে ভিটা আমাদের কত হবে, u/2। তার মানে এনটা কত আমাদের, এন হইলো আমাদের, তাইলে এখানে যদি আমি কম্পেয়ার করি এন এর ভ্যালু হইলো আমাদের 1/2, এন এর ভ্যালু 1/2। তাহলে এখন আমরা যদি বসিয়ে দেখি আমাদের শর্টকাটটা কাজ এ আসে কিনা। তাহলে 1/2, এক্স এর মান কত, এক্স এর মান হইলো আমাদের 0.05, সেম 1 - 1/2, 1 - 1/2। ওকে, এতটুকু আমি বুঝতে পারলাম, আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে এখন যদি আমরা করি, তাহলে এখানে নিচে আসবে কত, 0.5, উপরে হইলো আমাদের এইটা, দেন হইলো 0.05। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আর কত দূর প্রবেশ করতে পারবে, এটাই আমাদের ফাইন্ড আউট করার বিষয়। তো আমরা যদি দেখি যে তোমার 0.5, 0.05 ভাগ 0.5, আনসার আসলে 0.05, 0.05। আচ্ছা, এটার আনসার 1.67 সেন্টিমিটার আসবে। আচ্ছা, আমরা একটু, আমরা ফুল প্রসেসে লিখি, হয়তো বা আমাদের এই প্রসেসের মধ্যে কিছু ভুল ছিল, আমরা আবার ফুল প্রসেসে করার ট্রাই করবো। এই যে আমরা যে শর্টকাট শিখি না, তো শর্টকাটের মধ্যে অনেক মানে জিনিসপত্র থাকে, যেগুলো অনেক সময় শর্টকাটের সীমাবদ্ধতা থাকে আর কি। তাহলে ফুল প্রসেসে আমরা ট্রাই করি, এখান থেকে শুরু করি। তাইলে ধরলাম দেয়ালের মধ্যে এক্স পরিমাণ প্রবেশ করে তোমার বেগ 0. এতটুকু বেগ অর্ধেক হারায়, তার মানে আমাদের ইউ এর মান, আদি বেগ তো ইউ ধরলাম, তাহলে আমাদের শেষ বেগ হবে আমাদের কত, u/2। এবং আমাদের যে সরণটা, এই সরণটা আছে হইলো 0.05, অর্থাৎ এস সমান হইলো আমাদের 0.05, আর কতটুকু প্রবেশ করবে সেটা আমরা বের করবো। তাহলে এখন আমরা এটা বের করে ফেলি। সমান আমরা জানি কি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হলো 2x। তাহলে ভির ভ্যালু কত, ভির ভ্যালু হইলো আমাদের যে u² u/2 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা হলো 0.05। তার মানে এইখানে আলটিমেটলি কত আসে আমাদের এর ভ্যালু, তাহলে এর ভ্যালু আসে 4+1, 2 × 0.5। তাইলে এইটা আসে আমাদের -7.5 এর বেগ। আচ্ছা, ফাইন। তাহলে আর কতটুকু প্রবেশ করবে, ধরলাম আর এক্স পরিমাণ প্রবেশ করবে, তার মানে এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, ফাইন। তাইলে এখন ধরলাম এক্স পরিমাণ প্রবেশ করবে, তার মানে এক্স সমান, তাইলে আমরা লিখতে পারি ধরো যে 0² মানে এক্স পরিমাণ প্রবেশ করার পর তো শেষ বেগ শূন্য হয়ে যাবে, 0² মাইনাস হইলো u/2 স্কোয়ার, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদি বেগ, বাই হইলো আমাদের 2 × a, এর মান হইলো কত, -0.7, সরি, যে -7.5 u²। ওকে, এখন যদি আমি বসিয়ে দিই, তাহলে এখানে পাইব -u²/4, আর এইখানে পাইব 15, -15 u², ইউ কাটা, ইউ বাদ, আর মাইনাস মাইনাসে বাদ, One, অর্থাৎ দাঁড়াইলো কত, আমাদের এখানে ভ্যালু আসে হইলো আমাদের 0.0167। এটা ছিল আমাদের মিটারে, তাইলে এটাকে যদি 100 দ্বারা গুণ করি আমরা, তাইলে সেটা পাবো কত, আমাদের 1.67 সেন্টিমিটার, 1.67 সেন্টিমিটার। তার মানে আনসার হবে আমাদের সি, 1.67 সেন্টিমিটার। তার মানে অবভিয়াসলি আমরা যে আগে যে শর্টকাটটা দিছিলাম, এই শর্টকাটটা অবভিয়াসলি আমাদের কিছু ত্রুটি ছিল, এই শর্টকাটে আমাদের কিছু কি ছিল, ত্রুটি ছিল, যার কারণে আমাদের আনসারটা মিলে নাই। তো শর্টকাটে যেহেতু ত্রুটি ছিল, আমরা মূল প্রসেসটাও বুঝতে পারছি, এখানে এই প্রসেসে করতে কিন্তু আমাদের কিন্তু 2 মিনিটও লাগে নাই, কিন্তু 2 মিনিটের অনেক কম সময় লাগবে। তো তুমি একটা প্রশ্নের পিছনে, অর্থাৎ সাস্টের লেভেলে একটা প্রশ্নের পিছনে তুমি সর্বোচ্চ 2 মিনিট দিতেই পারো। আর সাস্টের একটা মিথ আছে,
মিথটা ছিল এইরকম যে শাস্ত্রে বসে পরীক্ষায় ফাঁস করতে পারলেই শাস্ত্রে চান্স হতো, শাস্ত্রের পরীক্ষায় ফাঁস করতে পারলেই শাস্ত্রে চান্স পেতে। যদিও এটা লাস্ট ইয়ার অর্থাৎ 2024-25-এর প্রশ্ন থেকে এমনটা মনে হয় নাই, বাট এর আগে অর্থাৎ বিফোর করোনা, করোনার আগে কিন্তু এই ধরনের মিথটাই ছিল। হ্যাঁ, এই ধরনের মিথ ছিল। তো দেখা যাক এই বছর তাদের মতো করে কামব্যাক যদি করে, এজন্যই আমি কামব্যাকের প্রশ্নগুলোই আমি এখানে আনছি। আচ্ছা, তো এইটা আমরা বুঝতে পারছি। এখন চলো আমাদের এইটা দেখা। তো এটা বলছে 100 ms ইনভার্স ওয়ান বেগে বন্দুকের গুলি 2 মিটার পুরুত্বের পুরো একটি দেয়াল ভেদ করে বেরিয়ে আসার সময় ব্যাগ এত হয়, গুলিটি সম্পূর্ণ তামাতে কত পুরুত্বের দেয়ালের প্রয়োজন। ফাইন, তাহলে 2 মিটার পুরুত্বের ভেদ করে তোমার ব্যাগ এত হয়েছে, তার মানে সম্পূর্ণ কতটুকু। এইটাও আগের মতোই, আগের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার মতোই। তোমার আলটিমেটলি সেটা দেওয়া যায় তোমার এখানে এক্স এর ভ্যালু যেহেতু অর্ধেকই হয়েছে, অর্ধেক হয়েছে তার মানে এক্স এর ভ্যালু আসবে কত, 1.67ই আসবে এক্স এর ভ্যালু। আর তার সাথে তুমি আরো এড করে দিলাম মানে 0.67 আসবে, তার সাথে তুমি 2 এড করে দিলে এটা আনসার হবে সি আর কি। তবুও নিজেরা ট্রাই করবা, এটা এটার আনসার হবে সি। তোমরা একটু নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? ট্রাই, ঠিক আছে, এটা ট্রাই করো। যদি এটা না মিলে তাহলে আনসারটা বলতে পারো আর কি আমাকে। আমাদের যে গ্রুপটা আছে, পেইড গ্রুপটা আছে, এই পেইড গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দিতে পারো। এখন চলো আমরা ক্ষমতা জিনিসটা আমরা ফিল করবো। আমরা এ যাবৎকাল শক্তি বা কাজের সকল ট্রাম দেখছি। তো ক্ষমতা আর কোনো কিছুই না, ওই যে শক্তি বা কাজটা পাইছো এটাকে তুমি যে সময়ে করছো এই সময় দ্বারা ভাগ করো। এই সময় দ্বারা ভাগ করলে কিন্তু তুমি ক্ষমতাটা পেয়েছো, অর্থাৎ ক্ষমতা পি সমান W/T। ওকে, ক্ষমতার একক কি আমরা জানি, ক্ষমতার একক হলো ওয়াট এবং মাত্রা দেখে নিই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার অর্থাৎ এত ঘোড়ার মোটর বা এত হর্স ক্ষমতা। 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখি আমরা এই ম্যাথটা, এই ম্যাথে কি বলছে। 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভর নিয়ে 10 সেকেন্ডে নিচতলা হতে 18 ফ্লোরে 75 মিটার উচ্চতা আরোহণ করে লিফটের প্রকৃত ক্ষমতা কত? ফাইন, এইটা তো ইনি চিনিতেই পারার কথা, সবগুলো কিন্তু কিলোওয়াটে দেওয়া আছে। তার মানে এখানে উচ্চতাও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, টাইমও দেওয়া আছে। তার মানে পি সমান আমরা লিখতে পারি যে mgh। এম এর মান হবে না 900 + 350, জি এর মান হইলো 9.8 আর এইচ এর মান হইলো 75। ডেক দেওয়া আছে আর কত সেকেন্ডে উঠে, 10 সেকেন্ডে। তার মানে এখন যদি আমরা দেখি যে 900, 900 + 350, 9.8, 75 বাই কিলোমিটার ভাগ হলো 1000। তাহলে এইটা পাইবো কত আমরা। আচ্ছা, এত ওয়াট পাইছে, তার মানে এইটা আসছে আমাদের 91.875। একটু চেক করে দিই। 900 + 350 ইন্টু 75 বা 10, সরি, এইটা আসবে তোমার, এইটা আসবে 9.817 কিলো, 9.817 কিলো ওয়াট। ওকে, তো আনসারটা হবে এত আর কি, এত কিলোওয়াট তোমার চুয়েট কুয়েট রুয়েটের যে ম্যাথটা আছে। আচ্ছা, এরপরে এই ম্যাথ, এই ম্যাথটা খুব বেশি ইন্টারেস্টিং। সেটা আসছে চুয়েট কুয়েট 20-21-এ। চুয়েট কুয়েট 20-21-এ ম্যাথটা পড়বো, আগে একটু রিল্যাক্স মাইন্ডে আমরা ম্যাথটা করবো, দেন ম্যাথটা ক্যাপচার আউট করার ট্রাই করবো। তো কি বলছে দেখি আমরা একটু। বলছে একটি মানুষ 20 মিটার উঁচু নারকেল গাছ থেকে নারকেল ফেলছে। প্রত্যেকটি নারকেলের ভর 3 কেজি এবং বানরটি প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে 2টি করে নারকেল
ফেলছে। নারিকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে উক্ত বিদ্যুৎ শক্তির সাহায্যে কয়টি 50 ওয়াটের ভাল্ব চালানো যাবে? বলি প্রশ্নটা বুঝতে পারছি। অর্থাৎ 20 মিটার উঁচু একটা নারকেল গাছ, সেখান থেকে নারকেলের ভর দেওয়া আছে, আচ্ছা বুঝলাম। প্রতি সেকেন্ডে দুইটা করে নারকেল ফেলতে পারে, প্রতি সেকেন্ডে দুইটা করে নারকেল ফেলে। ফাইন। তাইলে প্রতি সেকেন্ডে দুইটা করে নারকেল ফেলে, অর্থাৎ 1 সেকেন্ডে দুইটা নারকেল ফেলে, তার মানে কতটুকু ভর ফেলে? 1 সেকেন্ডে সে 6 কেজি ভরের নারকেল ফেলে। ওকে, তার মানে নারকেল প্রতি সেকেন্ডের জন্য 6 কেজি। তাইলে কত? আমরা যদি ক্ষমতাটা বের করতে চাই, তাইলে mgh/t, তাইলে এম এর মান কত? আমাদের এম এর মান হবে 6, তারপরে জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? আমাদের 20। এটা কত সেকেন্ডে ফেলে? 1 সেকেন্ডে ফেলে। তার মানে এইটা আমাদের বের হয়ে যাবে ক্ষমতা 6 × 9.8 × 20, অর্থাৎ 1176 ওয়াট। ওকে, এই ওয়াটটাকে তুমি যদি সম্পূর্ণ বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করো, তাইলে বলছে 50 ওয়াটের কতগুলো বাল্ব জ্বালানো যাবে। তাহলে আমি ধরলাম এন সংখ্যক, তার মানে এইখানে তুমি এন সংখ্যক বাল্ব জ্বালাবা, সেই বাল্বের টোটাল ওয়াটটা হবে তোমার কত? 1176। কারণ এই সম্পূর্ণ ওয়াটটাকে তুমি বলছো যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছো। তাহলে একটা ভালভের ওয়াট যদি হয় 50 ওয়াট, তাহলে এন সংখ্যক ভালভের টোটাল ওয়াট কত হবে? 50 × n। এবং এইটার রেজাল্টই কত? আমাদের 1176। তার মানে এন এর ভ্যালু কত আসে? যে 1176 বাই হইলো আমাদের 50, 1176 বাই হইলো আমাদের 50, অর্থাৎ সেটার রেজাল্ট আসে 23.52, 23.52। তার মানে এই রেজাল্টের কাছাকাছি ভ্যালু, এটাকে আমরা চাইলেই লিখতে পারি 24। তার মানে আনসারটা হবে আমাদের সি। আনসারটা হবে আমাদের কত? সি। তো হোপফুলি আমাদের এই ইন্টারেস্টিং ম্যাথটা, এই ম্যাথটা চুয়েট করে চুয়েটে আসছে। এবং এইটা তুমি যদি ফার্স্ট টাইম দেখো বা একটু যদি থিঙ্কিং না করো, তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু মিলাইতে পারবে না। ফার্স্টে এই ধরনের কনসেপচুয়াল এবং থিঙ্কিং লেভেলের ম্যাথগুলোই বেশি দেয়। তোমরা যদি দেখো আর কি, প্রশ্ন অ্যানালাইসিস করো যারা, তারাই বুঝতে পারবে। এখন আসি কর্মদক্ষতা। হোয়াট ইজ কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি? তো কর্মদক্ষতা এটা, এটাকে আমি যেভাবে মনে রাখি, আমি মনে রাখি কি পেলুম বাই দিলুম, পেলুম বাই দিলুম ইন্টু 100%। অর্থাৎ ধরো আমরা কোনো একটা জায়গায় কোনো কিছু খরচ করবো বা ব্যয় করবো, তো এই জিনিসটা ব্যয় করার আগে আমরা কি দেখি? ওইখান থেকে আমরা কি প্রফিট পাবো? যে কোনো একটা বিজনেস গুলো, ওই বিজনেস থেকে আমি কি প্রফিট পাবো, দেন আমি ইনভেস্ট করবো। তার মানে ফার্স্ট অফ অল আমরা ট্রাই করি প্রফিট, দেন আমরা ইনভেস্ট করি। প্রফিট বুঝে আমরা ইনভেস্ট করি। তো কর্মদক্ষতা ওয়ান কাইন্ডস অফ এইরকম। তাহলে কি পেলুম, কি পেলুম মানে কি? আমরা আউটপুট পাবো। তার মানে এখানে যদি ক্ষমতা দিয়ে দাও, তাহলে পি আউট বাই হলো পি ইন ইন্টু 100%। বা তুমি যদি ওয়ার্ক দ্বারা ডিনোটেট করতে চাও, তাহলে ডাব্লিউ আউট বাই ডাব্লিউ ইন ইন্টু 100%। এখন এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। পি আউট কাকে বলে, পি ইন কাকে বলে, বা ডাব্লিউ আউট কাকে বলে, ডাব্লিউ ইন কাকে বলে? গিভেন, গিভেন যা দেওয়া হবে, গিভেন ডাটা। লাইক দ্যাট, কোন একটা মোটরের, তোমার বললো যে মোটরের ক্ষমতা, ক্ষমতা ধরো 2 কিলোওয়াট। তার মানে গিভেন যে ডাটাটা দেয়াতে হবে, এই ডাটাটা হবে অলওয়েজ পি ইন। গিভেন যে ডাটা দেয়াতে হবে, সেই ডাটাটা হলো আমাদের পি ইন। ওকে। আর আমরা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট করে যে ডাটাটা ফাইন্ড আউট করব, ক্যালকুলেট করে ফাইন্ড আউট ডাটা হলো পি আউট। ক্যালকুলেট বেরকৃত তথ্য পি আউট অর ডাব্লিউ আউট, অর ডাব্লিউ। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে ডাটাগুলো আমাদের গিভেন দেয়াতে হবে, সেটা হলো আমাদের পি ইন অর ডাব্লিউ ইন, পি ইন অর ডাব্লিউ ইন। এবং যে ডাটাটা আমরা ক্যালকুলেট করে বের করব, সেটা হলো আমাদের পি আউট অর ডাব্লিউ আউট। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আসি কুয়ার পানি উত্তোলন। আমরা এই ধরনের কেসগুলো দেখছি, বা কুয়া থেকে কিভাবে পানি উত্তোলন করতে হয় এটাও আমরা দেখছি। তো এই ক্ষেত্রে আমরা ভোরকেন্দ্রিক সরণ নিই। কুয়ার ভিতর থেকে যখন পানিটা তুলবো, তখন সেটা আমরা ভোরকেন্দ্রিক সরণটা মেজারমেন্ট করতে হবে। আর
যখন আমরা ধরো কুয়ার উপরের লেভেল আছে ওই উপরের লেভেল থেকে পানিটা আমরা কাউন্ট করব, তখন কিন্তু বরকেন্দ্রিক সরণ লাগবে না। আমি দেখাই। জিনিসটা হইলো, ধরো এইভাবে একটা কুয়া আছে। ওকে, কুয়ার গভীরতা হলো এইচ। এখন ধরো কুয়াটা পানিপূর্ণ আছে, পানিপূর্ণ কুয়া। ফার্স্ট অফ অল কেস আমি নিলাম পানিপূর্ণ। তাহলে পানিপূর্ণ কুয়া নিলে তার ভরকেন্দ্র কি ওই থাকবে, ঠিক মিডলে থাকবে। তার মানে এইটাকে তুমি যদি খালি করতে পারো তাহলে কিন্তু আনসার শেষ। তাহলে তার ভরকেন্দ্র কত, H/2। H/2 তার ভরকেন্দ্র আমরা কত পাইলাম, যে H/2 পাইলাম। তার মানে এখন তাইলে তার ভরকেন্দ্রিক সরণ কিন্তু আমি এইচ প্রাইম পাইছি। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি Mg H' হবে, Mg H' হবে। তখন যদি অর্ধপূর্ণ থাকতো, অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ, তাহলে অর্ধপূর্ণ থাকলে দেখো জিনিসটা হচ্ছে কি, ধরো এইখানে আছে কুয়াটা এতটুকু পানিপূর্ণ আছে, এতটুকু পানিপূর্ণ আছে। তার মানে তুমি কিন্তু পানি খালি করো, তার মানে পানির ভরকেন্দ্র লাগবে। তাহলে পানির ভরকেন্দ্র কই আছে, এইখানে আছে না? তাহলে ছিল এতটুকু H/2, তার মানে পানির ভরকেন্দ্র আরো কতটুকু আছে, H/4। H/2 এর অর্ধেকে আছে। তার মানে তুমি এই বিন্দুটাকে কই নিবা, এই বিন্দুটাকে তুমি এতটুকুতে উঠাবা। তাহলে তোমার এখানে ভরকেন্দ্রিক সরণ কত হচ্ছে, H' সমান হচ্ছে H/2। এই অংশ তো ফাঁকা, H/2 প্লাস হইলো H/4। H/4 এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি, H/2 প্লাস H/4। তার মানে আলটিমেটলি সেটা কি দাঁড়াইলো, আলটিমেটলি সেটা দাঁড়াইলো 3H/4। তার মানে ডাব্লিউ সমান Mg H' বসাইব, যে ডাব্লিউ সমান Mg H'। কারণ এম কতটুকু হবে, এইখানে কিন্তু এম সম্পূর্ণ ভলিউমের আয়তন ছিল। এম হবে এই যে এইখানে যতটুকু আয়তন আছে, এইখানের আয়তনের পানির ভর। ওকে, পানির ভর, বুঝাইতে পারলাম? তাহলে অর্ধপূর্ণ যেতাম। এখন ধরো তোমাকে বললো একটা কেসে, বললো সামথিং, ধরো এইখান থেকে, ধরো তোমার ভিতর থেকে না, এইখান থেকে তুমি ধরো এই বিল্ডিং এর উপর তুমি তুলবা, এই উচ্চতায় পানি তুলবা। তাহলে এই ক্ষেত্রে তোমার হবে Mg H। এই ক্ষেত্রে তোমার Mg H, কারণ তুমি যখন কুয়ার উপরিপৃষ্ঠ থেকে পানি তুলবা সেই ক্ষেত্রে তোমার ডিরেক্ট এইচ হয়। ভিতর থেকে তুললে তোমার বৈজ্ঞানিক সরণটা কাজে লাগে। হোপফুলি আমরা এতটুকু বুঝাইতে পারছি বা আমরা এতটুকু বুঝছি। তো চলো আমরা একটা ম্যাথ, কি বলছে ম্যাথটা আসছে 48-15-16-তে। ম্যাথটাতে বলছে একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, পানিপূর্ণ কিন্তু কুয়া, কিওয়ার্ডটা মাথায় রাখবা, পানিপূর্ণ। 80% দক্ষতা সম্পন্ন একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পটির উৎস ক্ষমতা কত? তার মানে এখানে তুমি ক্যালকুলেট করে যে ডাটাটা পাইবা সেটা হইলো আমাদের কি, পি আউট পাইবা। এখন পাম্পটির উৎস ক্ষমতা বলতে কি বুঝাইছে, পাম্পটির গিভেন ডাটা অর্থাৎ পাম্পটির মোট যে ক্ষমতাটা অর্থাৎ পি ইনটা কত, সেটাই আমরা ফাইন্ড আউট করবো। তো চলো এটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করি। তাহলে আগে বের করে, যেহেতু পানিপূর্ণ তার ভলিউমটা বের করে, তাহলে ভলিউম কি হবে, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 150 মিটার ফিট। ওকে, ফাইন, এটাও কোনো সমস্যা নাই। এবং আমাদের ভর কেন্দ্রিক সরণ H' সমান কত হবে, H' সমান হবে উচ্চতা কত, 10, 10-এর অর্ধেক অর্থাৎ 10/2 মানে হইলো 5 মিটার। ফাইন, এখন তাহলে আমাদের ভর কত হবে, ভর এম সমান আমরা জানি কি V ρ, তার মানে হইলো 150 ইন্টু 1000 কেজি। ফাইন, তাইলে এখন আমাদের সময় কত, T 20 মিনিট। টি সমান দেওয়া আছে আমাদের কত, 20 মিনিট। দ্যাটস ওয়াই 20 মিনিট মানে কত, 60 যদি দেই তাইলে 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড। তাইলে এখন আমরা পিটা বের করে ফেলি, অর্থাৎ পি বলতে এখানে কোন পিটা হবে, পি বলতে এখানে হবে আমাদের আউটপুট পি। তাহলে আউটপুট পি হবে Mg H, অর্থাৎ 150 × 10³ জির মান কত আমাদের 9.8, এবং এইচ এর মান কত, এইচ এর মান হইলো আমাদের 5, এইচ বলতে হলো আমাদের বৈজ্ঞানিক সরণ 5। দেন আমাদের টি, টির মান কত আমাদের 1200। তাইলে এইখানে যদি আমরা বসাই, এখানে যদি আমরা বসাই তাইলে দেখো 150 × 1000 ইন্টু হইলো আমাদের 9.8 ইন্টু 5 বাই হইলো আমাদের 1200। তাহলে এইটার আনসার কত আসে, এটার আনসার আসে হইলো আমাদের 612 ওয়াট। কিন্তু আমাকে বলছো অশ্ব ক্ষমতা, তার মানে এটাকে তুমি 746 দ্বারা ভাগ করে ফেলো। তাহলে 746 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো আনসার। Wait, এইটা আসবে, এইখানে আসবে, ভুল তো করে ফেলছি। এটা আসবে এত ওয়াট। এখন এটাকে তুমি 746 দ্বারা ভাগ করে দিলে কিন্তু হর্স পাওয়ারে চলে যাবে। 746 ভাগ হইলো আমাদের 740। তাইলে এইটা আসে কত আমাদের, 8.21 HP। ফাইন, এইটা হলো পি আউট। এখন
আমাদের কি দেওয়া আছে? আমাকে বলছে পাম্পটির ক্ষমতা কত, ইফিসিয়েন্সি দেওয়া আছে, ইফিসিয়েন্সি এটা কত দেওয়া আছে, 80% দেওয়া আছে। মানে হয়তো আমাদের 0.8। মানে এটা সময় আমরা জানি কি, যে পি আউট বাই হলো আমাদের পি ইন। তাহলে আমরা বের করবো পি ইন। তাহলে পি ইন সমান হবে কত আমাদের, যে 8.21 বাই হলো 0.8। তার মানে এটা করে দেখি, 8.21 বাই হলো 0.8, মানে হইলো আমাদের আনসার হইলো 10.26। তার মানে আনসার হবে আমাদের সি, এইচপি, 10.26 এইচপি। তো হোপফুলি এই ম্যাথটা আমি না করিয়ে দিলেও তোমরা পারতা, তবু আমি করিয়ে দিলাম। এর পরের ম্যাথটা, পরের ম্যাথটা লজিক্যালি এবং খুব বেশি ক্রিটিক্যালও বলা যায়, বা থিঙ্কিং ক্যাপাসিটি। প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় বলবো। ফার্স্ট অফ অল বলছে কি, মোটরের দক্ষতা বলছে 80%, যা একটি ক্রেনকে চালনা করে। তো আমরা একটা মোটর রাখি, আমরা একটু ডায়াগ্রাম ফেস আঁকার ট্রাই করি। ধরো এইখানে একটা মোটর, ওকে, মোটর। তাহলে মোটর আছে, তার মানে তাকে আমি একটা ক্ষমতা দেবো, ক্ষমতাই তো বের করবো। আচ্ছা ধরলাম একটা ক্ষমতা দিই, পি ইন দিলাম। ওকে, 80%, এর ইফিসিয়েন্সি কত বলছে, 80%। আচ্ছা আমি আর পার্সেন্টে রাখি না, আমি ডিরেক্ট 0.08 লিখি, 0.08। ওকে, সেটা একটা রেজাল্ট দিবে, পি আউট দিবে এই ক্ষমতার জন্য। এবং একটা ক্রেনকে পরিচালনা করে, তার মানে এই মোটরটা কাকে পরিচালনা করে, একটা ক্রেনকে পরিচালনা করে। এখানে ধরলাম একটা ট্রেন আছে, ট্রেনকে পরিচালনা করে। এবং ওই ট্রেনের ইফিসিয়েন্সি কত, 50%। তার মানে ট্রেনের ইফিসিয়েন্সি হলো 0.5। তার মানে দেখো, মোটরকে তুমি যে ইনপুটটা দিচ্ছ, এই মোটরের ইফিসিয়েন্সির জন্য সেটা আউটপুট হয়ে মোটরের ইফিসিয়েন্সির জন্য কিছুটা লস হবে। এবং এই লসের পরে যেগুলো আউটপুট পাবে, সেই আউটপুট দিয়ে সে কিন্তু ট্রেনকে চালাবে। তার মানে মোটরের যে আউটপুট, ট্রেনের সেটা কি ইনপুট। তাহলে ট্রেনের আউটপুটটা আমাদের বের করতে হবে, বুঝলাম? আচ্ছা, ফাইন। এখন যদি মোটরের ক্ষমতাটা এত হয়, এবং ক্রেনটি এত নিউটন ওজনে একটা, আচ্ছা আমাদের ক্রেন সমবেগে বা গড় বেগে যদি উঠে, তাইলে ক্ষমতার ফর্মুলাটা হইলো পি সমান হইলো এফ পি। পি সমান হইলো এফ পি। আমাদের বের করতে হবে বি। এখন আমাদের লাগবে কি, পি জিনিসটা লাগবে। কার পি লাগবে? মোটরের পি লাগবে। ওকে, সরি, ট্রেনের পি লাগবে। এবং এই পিটা কোন ধরনের পি? এই পিটা হলো আউটপুট। তুমি রেজাল্টটা পাও। তাহলে রেজাল্টটা পাইতে হইলে ধরো আমাদের এইটা পি আউট প্রাইম, এই রেজাল্টটা লাগবে। ফাইন। তাহলে তোমার ট্রেনের ক্ষমতা দেওয়া আছে কত, এতটুকু দেওয়া আছে না, এত কিলোওয়াট। তাহলে এইখানে দেওয়া আছে কত আমাদের, দেখো 4.73, 4.73। তাহলে এটাকে তুমি 0.8 গুণ করে ফেলো, তাহলে কিন্তু পি আউট পেয়ে যাবে। তার মানে 0.8 ইন্টু 4.73, 0.8 ইন্টু 4.73, 0.8 ইন্টু 4.73। তার মানে এটা কত পাচ্ছ, এটার রেজাল্ট আসছে আমাদের 3.784। এটা কি পাইছি, যে ক্রেনের, তাহলে মোটরের আউটপুট পাইছি, যেটা হলো ক্রেনের ইনপুট। তাহলে ক্রেনের আউটপুট কত পাচ্ছি, এটাকে তুমি এগেইন 0.5 দ্বারা গুণ করো, ইন্টু 0.5। তাহলে ট্রেনের আউটপুট পাচ্ছি আমরা 1.892। এটা কিসে পাচ্ছি, কিলোওয়াটে পাচ্ছি। এটাকে 1000 দ্বারা গুণ করো, 1892 ওয়াট। ওকে, তাহলে তোমার এফ এর মান কত দেওয়া আছে, আমাদের এফ এর মান দেওয়া আছে 740। তাহলে আমরা পি সমান জানি কি, এফ বি। আচ্ছা, তাহলে বি সমান আমরা কি লিখতে পারি, পি বাই এফ। তাইলে 1892 বাই হলো আমাদের 740, ইন্টু 1000 ভাগ হলো 740। তাইলে আনসারটা আসে আমাদের কত, 2.54 ms ইনভার্স 1। দ্যাটস ওয়াই আনসার হইলো আমাদের সি। তো হোপফুলি এই ম্যাথটা বুঝতে পারছি, প্রসেসটা বুঝছি। শর্টকাটে তুমি এইভাবে মনে রাখতে পারো, যদি এইভাবে দুইটা এফিসিয়েন্সি দিয়ে দেয়, তাহলে আমাদের টোটাল যেটা জিনিস মনে রাখতে পারো শর্টকাটে, সেটা হলো এফিসিয়েন্সি 1 ইন্টু এফিসিয়েন্সি 2 ইন্টু পিই। অর্থাৎ শুরুতে যেটা তুমি দিছিলা সেটা আর কি। আচ্ছা, এরপরের যে ম্যাথটা, এই পরের ম্যাথটা একবারে সিলি ম্যাথ, এটা আমার কাছে মনে হয়। বলছে কি, একটি কুয়া থেকে 30 মিটার উপরে পানি তোলার জন্য 5 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়। পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে, তো প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে, সেটা ফাইন্ড আউট। এখন তো এখন কিন্তু পানি পূর্ণ এইগুলো লাগবে না, তোমার ডিরেক্ট উপর থেকে আসছে সেটাই। ওকে, পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে, এখন বলছে প্রতি মিনিটে কতটুকু। এটা গিভেন দেওয়া আছে না, গিভেন দেওয়া আছে। তার মানে তুমি পি আউটটা বের করে ফেলো। পি আউট কত হবে, 0.9 ইন্টু 5, অর্থাৎ 4.5 কিলোওয়াট পেয়ে গেছো। তাহলে এটাকে তুমি 1000 দ্বারা গুণ করে ফেলো, তাহলে এত ওয়াট পি আউটটা পেয়ে গেছো। তাহলে পি আউট সমান আমরা লিখতে পারি কি, যে এম
জি, জির মান হইলো আমাদের 9.8 এবং কত মিটার উপরে উঠবা? 30 মিটার। এবং প্রতি মিনিটে না, তার মানে 60 মিনিট। তার মানে তুমি এমটা বের করবা। এম সমান তাহলে কি লিখতে পারি? 4500 × 60 বাই হলো 9.8 × 30। তার মানে এখন আলটিমেটলি আমাদের কি দাঁড়াইলো? 4500 × 2 বাই হলো আমাদের 9.8। আলটিমেটলি দাঁড়াইলো আমাদের এম এর মানটা দাঁড়াইলো আমাদের কত? যে 918.36 কেজি। এবং আমরা জানি কি, পানির ক্ষেত্রে কেজিতে যা লিটার সেল, কেজিতে যা লিটার সেল, তার মানে এইটার আনসার হবে এইটা। তো হোপফুলি আমরা এই ম্যাথটাও বুঝতে পারছি। তো এই ছিল আর কি লোডশেডিং এর লুকোচুরি আর আমাদের ক্লাস ডিস্ট্রাকশন এর মধ্য দিয়ে আমাদের শেষ হয়ে গেল যে কাজ শক্তি ক্ষমতা। তারপরেও যদি তোমাদের এই স্লাইডের কোনো ম্যাথ সম্পর্কে কোনো কুয়েকশন থেকে থাকে, অবভিয়াসলি নিট দিলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে পেজ, যে ডিসকাশন গ্রুপ আছে, এই ডিসকাশন গ্রুপে জানাইতে পারো। আর যারা নিউ ভিউয়ার্স এতটুকু পর্যন্ত আসছো, তোমাদের জন্য সাস্টের এই যে আমাদের কোর্সটা, এই কোর্সটা তোমরা এনরোল করতে পারো 650 টাকা দিয়ে। বা যারা কোর্সে আছো তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো এই ছিল আর কি আমাদের মানে কাজ শক্তি ক্ষমতার যে টপিকসটা শেষ হলো। নেক্সট কিন্তু আমাদের পর্যাবৃত্ত গতি রসায়ন, ঠিক আছে? মৌলের পর্যাবৃত্ত ধরবে এবং রাসায়নিক বন্ধন আছে। তো ভালো করে প্রিপারেশন, ঠিক আছে? টাটা, গুড বাই।